বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা কাজ শুরু করে দিই। HTML ফাইল ওপেন করলাম। আশা করি আমরা ইতিমধ্যে জানি যে HTML পুরো স্ট্রাকচার আনার জন্য আমাদের কি করতে হবে। HTML:5 কন্ট্রোল ই প্রেস করলে HTML ফুল স্ট্রাকচার চলে আসছে। আর এটার কাজ কি, এখানে ল্যাঙ্গুয়েজ এটার কাজ কি, এগুলা আমরা পূর্বে আলোচনা করেছি, আশা করি সবাই জানেন। তো গত ক্লাসে আমরা ইউএলএলআই দেখাতে গিয়ে আমাদের টিউটোরিয়াল বড় হয়ে যাওয়ার কারণে ওখানে শেষ করেছিলাম। তো ইউএলএলআইটা এখন দেখিয়ে দিতেছি এবং এই ক্লাসে আমরা সিএসএস দেখব। তো আমি বাকি ট্যাবগুলো কেটে দেই। তো ইউএলএলআইটা আসলে কি, একটা জিনিস যদি আপনি লিস্ট আকারে দেখাতে চান একটা পর একটা, যেমন এলআই মেনু আইটেম এরকমের কন্ট্রোল ডি প্রেস করে আমি আরো কিছু লাইন তৈরি করলাম। এখন এটা যদি আমি রান করি, রান ফায়ারফক্স, দেখেন এখানে চলে আসছে মেনু একের পর এক একটা নিচে একটা চলে আসছে। এখন এটা আসলে অর্ডার লিস্ট না আনঅর্ডার লিস্ট। আপনি যদি অর্ডার আনঅর্ডার লিস্ট করতে চান, অর্ডার এবং আনঅর্ডার লিস্ট কি এখানে দেখতে পারেন। যেমন HTML আমরা যদি WC স্কুলে এখানে যাই, এখানে অর্ডার মানে আপনার এখানে যদি আপনি দেন, এটাকে যদি আপনি অর্ডার লিস্টে শো করাতে চান, সেক্ষেত্রে এই পূর্বে ওএল শুরু করলাম এবং ওএল শেষ করলাম। ওএল মানে অর্ডার লিস্ট। এই ওএল এর ভিতরে যত এলআই থাকবে এগুলো সব হইবে অর্ডার লিস্ট। অর্ডার লিস্ট দেখতে কেমন হয় দেখেন। রিলোড দিলাম, সিরিয়াল চলে আসছে, ক্রমিক নাম্বার চলে আসছে 1 2 3 4 5 6। এরকম আপনি এখন যত দিবেন অটোমেটিক্যালি ও নাম্বার নিয়ে নেবে। আপনি যত লাইন বাড়াবেন এখান থেকে সিরিয়াল নাম্বার অটো নিয়ে নেবে। এবারে যদি আনঅর্ডার লিস্ট হয় সেক্ষেত্রে ইউএল ব্যবহার করতে হবে। যদি আপনি আনঅর্ডার লিস্ট ব্যবহার করতে চান, ইউএল মানে ইউতে আনঅর্ডার এবং এলএ লিস্ট, আনঅর্ডার লিস্ট। এখানে যদি আমি দেই আনঅর্ডার লিস্টে, এখানে শুধু গোল গোল বৃত্ত আসে, নাম্বার আসে না। এখন আপনি যদি চান যে এই নাম্বারটা আপনি চেঞ্জ করবেন, এখানে আপনি চাইলে যে কোনো কিছু একটা দিতে পারেন। যেমন আপনি যদি এখানে টাইপ দিয়ে দেন, ইউএল এর এখানে একটা স্পেস দিলেন, টাইপ ইকুয়াল ডাবল কোটেশন। এটার নাম আসলে আশা করি জানেন এখানে এটাকে কি বলে, আর এখানে এটাকে কি বলে। এটার নাম হয়েছে অ্যাট্রিবিউট আর এখানে হয়েছে ভ্যালু। অ্যাট্রিবিউট দিলাম টাইপ এবং ভ্যালু দিলাম মনে করেন এ। সেক্ষেত্রে এখানে দেখেন যে অর্ডার লিস্টের এখানে সিরিয়াল এ বি সি ডি এরকম চলে আসছে। এরকম আপনি যত বাড়াবেন ওখানে সিরিয়াল বাই সিরিয়াল চলে আসবে। তাহলে যখন এ থেকে এক্স পর্যন্ত চলে যাবে, তারপরের লিস্টে কি আসবে দেখেন। যদি আমরা এক্স ক্রস করি সেক্ষেত্রে কি আসবে, আশা করি চিন্তা করেন একটু নিজে যে কি আসতে পারে। তখন আসবে এ এক্স পর্যন্ত চলে শেষ হওয়ার পরে আসবে এ, আবার এ, এবার এ বি, এরকম সিরিয়ালে শুরু হবে। যেমন দেখেন এই জেড পর্যন্ত শেষ হয়ে গেছে, এবার আবার এ বি এ সি এরকম সিরিয়াল শুরু হবে। মানে শুরুটাই থাকবে, এবারের সাথে আর আবার একটা সংখ্যা যোগ হবে। এখানে যদি আপনি এটা বড় হাতের দেন, মানে ক্যাপিটাল লেটার দেন, সেক্ষেত্রে দেখেন রিলোড যদি দেই, এগুলা বড় হাতের ক্যাপিটাল লেটার চলে আসছে।
আবার এখানে যদি আপনি চান যে রোমান সংখ্যা শো করাবেন, সেক্ষেত্রে রোমান সংখ্যা আপনি এখানে আই দিতে পারেন, সেক্ষেত্রে এখানে রোমান সংখ্যা চলে আসবে আই। আর এগুলো যদি আপনি ক্যাপিটাল লেটার শো করাতে চান, সেক্ষেত্রে এখানে আপনি রোমান সংখ্যাটা ক্যাপিটাল লেটার দেন, এবারে রিলোড দেন, দেখবেন চলে আসছে। এখানে আবার আপনি মনে করেন না যে আমি তাহলে এখানে বিসিডি যা খুশি তাই দিই, এরকম না। এখানে নির্ধারিত কিছু আর কি অপশন দেওয়া আছে, শুধু এর ভিতর থেকে ব্যবহার করতে হয়। যেমন এ বা 1, এখানে আপনি 1ও দিতে পারেন। সরি, আরেকটা লিখছে 1 থেকে চলে আসছে। এখন আপনি যদি মনে করেন যে এখানে আপনি 10 দিলে সে 10 থেকে কি শুরু হবে, দেখেন কাজ করবে না। এখানে আপনি আর কি এখানে আপনার নির্ধারিত কিছু বলা আছে, সে কয়েকটা টাইপ, সেই কয়েকটা টাইপ আপনি শুধু ব্যবহার করতে পারেন। এখানে আমরা দেখি ইউএলের অর্ডার লিস্ট, আনঅর্ডার লিস্টগুলো একটু দেখি এখান থেকে। ইউএল নাই, এখানে এইচটিএমএল এর সবগুলো দেওয়া নেই। এইচটিএমএল বা যে কোনো প্রোগ্রামেরই আমরা একটু সার্চ বক্সে সার্চ করি ইউএল। ইউএল HTML ইউএল ট্যাগ আনঅর্ডার লিস্ট, এটা কি দেখি। কিসের ভিতরে আছে? HTML ট্যাগের ভিতরে এটা আছে ইউএল। ইউএল এখানে এরকম ব্যবহার করছে, যদি দেখেন ইউএলটা কোন কোন ব্রাউজার সাপোর্ট করবে, গুগল ক্রোম, এগুলো এটা সবগুলোতেই সাপোর্ট করে। আর ইউএলে একটা থাকতে পারে, আপনার টাইপ রাখতে পারেন, টাইপে কি কি সাপোর্ট করে। অ্যাট্রিবিউট আর নট সাপোর্ট ইন HTML5, difference between HTML 4.1 and HTML5, the complete and type, এই দুইটা জিনিস নট সাপোর্টেড HTML আর কি। এই দুইটা আচ্ছা, এটা HTML4 এ ছিল, আপনার HTML5 এটা ব্যবহার না করলেও চলবে, এটা ব্যবহার করা লাগবে না, যেহেতু এখানে বলছে যে আপনার HTML5 এটা সাপোর্ট করবে না। এটা যদি আবার আপনি ভুলে করেন, আপনার করে ফেলেন, পরবর্তীতে ভ্যালিডেশন আপনি চেক করলে দেখতে পাবেন যখন এরর দেখাইতেছে। আর এখানে আপনার আর কি CSS এ আমরা যাব কিছুক্ষণ পরে। CSS এখানে CSS দিয়ে অর্ডার আনঅর্ডার এগুলো করা যাবে। এরপরে আমরা টেবিল দেখানোর কথা বলছিলাম গত ক্লাসে, টেবিলটাও দেখানো হয়নি। আমরা এখান থেকে টেবিলে যাই। টেবিলস, প্রথমে আমাদের বুঝতে হবে টেবিল কি, টেবিলটা দেখতে কেমন হয়। এমএস ওয়ার্ড যদি আমরা ওপেন করি, এমএস ওয়ার্ড না, শুধু ওয়ার্ড দেই, ওয়ার্ড 2013। এখানে দেখেন ইনসার্ট থেকে যদি আমি একটা এই যে টেবিল অপশন থেকে আমি যদি টেবিল সাজাই, দেখেন টেবিল দেখতে কেমন হয়। ঘর আপনি বিভিন্ন জিনিস এখানে সাজাতে পারবেন, এখানে বিভিন্ন জিনিস সাজাতে পারবেন। এখানে এই দিকটাকে যা আর কি, এদিকে যে জিনিসটা যে ঘরটা আছে এটাকে বলে রো, আর এদিকটাকে বলে কলম, দিকটাকে কলম বলে। তার মানে এখানে রো আছে 1 2 3 4, 4টা রো আছে এবং কলম আছে প্রত্যেকটা রোতে 1 2 3 4 5, 5টা কলম আছে। তো এরকম আপনি যদি HTML করে যান, সেক্ষেত্রে HTML এরকমের ব্যবস্থা আছে। আচ্ছা, এখানে আমি এটাকে কমেন্ট করে রাখি। কমেন্ট হলো আপনার দুই ধরনের।
সরি কমেন্ট তিন রকম করে, যা কমেন্ট আমি পরে দেখাই, এটাকে আমি ডিলিট করে ফেলাই। কমেন্ট আমরা সিএসএস শুরু করার পরে দেখব। যাক এখানে আমি দেখাই দিই। আপনার কমেন্ট দুই রকম করা যায়, একটা হইলো এখানে আপনার কন্টেন্ট থাকবে, আর একটা এখানে আপনার কন্টেন্ট থাকবে, আর একটা আছে এরকমের। এক একটা কমেন্ট সিস্টেম এক এক জায়গায় কাজ করে। এটা করবে HTML এর ভিতরে এই কমেন্ট এই সিস্টেমটা, এটা করবে CSS এর ভিতরে, আর এটা করবে PHP এর ভিতরে বা জাভাস্ক্রিপ্ট যে কোরি এগুলোর ভিতরে। আর এইটা আপনার PHP এর ভিতরে কাজ করে। এগুলো আমরা কাজ করতে গিয়ে দেখব। তাহলে আমরা যদি এখন HTML এর জন্য এই জিনিসটা এই কমেন্ট সিস্টেমটা ফলো করি, সেক্ষেত্রে দেখেন যেখানে বলছে কমেন্ট, এখানে কন্টেন্ট হবে আর দুই পাশে এরকম হবে। তাহলে আমি কন্টেন্টের এখানে ডিলিট করে দেই এবং বাকিটুকু কাট করে একদম শেষে নিয়ে আসি। দেখেন এখানে কমেন্ট হয়ে গেছে। এখন আমি যদি এখানে আরেকটা আর কি কমেন্ট কেন করা হয় সেটা দেখেন। কমেন্ট করা হয় এজন্য যে একটা জিনিস আপনি সাজাই রাখছেন, মানে একটা জিনিস আপনি কোড করছেন, এই কমেন্টটা হবে এখানেই শুধু থাকবে, আপনি ব্যাকএন্ডে দেখা যাবে কিন্তু এখানে শো করবে না। এখানে আপনি একটা টেক্সট দিলেন h2 টেক্সট দেখেন এখানে কিন্তু আমাদের আরো অনেক লেখা আছে, এই যে এগুলো লেখা আছে কিন্তু এগুলো শো করতেছে না, কারণ ওগুলো কন্টেন্ট আর কি কোড আর কি এগুলো কমেন্ট করা আছে। এখানে ব্যাকএন্ডে শুধু যে আর কি যে কোড ওপেন করবে সেই কোডটা দেখতে পারবে, বা এখানে যদি আপনি রাইট ক্লিক করে ভিউ সোর্সে যান সেক্ষেত্রেও এই কমেন্টের কোডটা দেখা যাবে, কিন্তু এখানে আপনার শো করবে না। এটা দেওয়া হয় এই জন্য যে মনে করেন এখানে আপনার একটা কোড আছে, আপনি এইটাই লিখলেন, এই কাজটাই করলেন, এখানে আপনি এটা একটা কমেন্টের মাধ্যমে দিয়ে দিলেন। এটা আমরা এই টেক্সটটা আমরা টেস্টের জন্য শো করাচ্ছি। এখন দেখেন এখানে যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে এখানে কিছুই আসতেছে না, কিন্তু যখন একটা প্রোগ্রামার বা যে কেউ আপনার কোড যদি এডিট করতে যায়, বা আপনি মনে করেন 6 মাস 1 বছর পরে এডিট করতে গেলেন, তখন আপনি এই লাইনটা কি জন্য এরকমের, যখন একটা বড় টেমপ্লেট থিম বানাবেন তখন হাজার হাজার লাইন থাকবে, তো হঠাৎ করে আর কি আপনি এই কমেন্টটা এখানে দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই লাইনটা আপনি এই জন্য ব্যবহার করছেন। এটা হচ্ছে এরকম সাজানো। যেমন মনে করেন আমি স্টিল একটা থিমে কাজ করতেছি, সেই থিমটা যদি আমি দেখাই, দেখেন প্রত্যেকটা লাইনের পরে লাইন এরকমের কমেন্টে লেখা আছে। এখান থেকে কি বলা হয়েছে, মেনু এরিয়া। যে কেউ চলে আসলে এখানে বুঝতে পারবে যে এই ডিপটা থেকে মেনু এরিয়া শুরু হয়েছে। আবার এখানে দেখেন মেনু এরিয়া এখানে আবার লেখা আছে এরকম করে, যে এতে বোঝা যাইতেছে যে এখানে শুরু হয়েছে এখানে শেষ হয়েছে। নয়তো এইরকম যদি কমেন্ট না থাকতো, কমেন্ট ছাড়া আমি আরেকটা ওপেন করে দেখাই আপনাকে। এখান থেকে ওপেন করি, এখানে দেখেন অনেক কোড, এই যে এই লাইনটা আমার কমেন্ট করে রাখা আছে। যাই হোক, এখানে যদি এখন একটা লোক হঠাৎ করে আর কি আমার থিম মনে করেন ক্লায়েন্ট কিনে নিল, এখন ক্লায়েন্ট সে অন্য কাউকে দিয়ে থিমটা এডিট করাবে, এখন সে লোকে যদি আর কি ক্লায়েন্টকে যদি বলে দেয় যে আমার অমুক মেনুটা একটু এডিট করে দেন, মানে যে মেনু আইটেম, এরকম একটা মেনু আইটেম আছে আমার ওয়েবসাইটে, সেই মেনু আইটেমটা এডিট করে দাও,
কারণ তার পুরো এরকম খোঁজা লাগবে যে আসলে কোথায় আছে। মেনু যদিও হেডারে থাকে, এগুলো পরবর্তীতে কাজ করলে বুঝতে পারবেন, কিন্তু প্রথমে স্টার্টিংয়ে তার খুঁজতে হবে আসলে হেডারের ভিতরে বা কোথায় থাকতে পারে, কোথায় আছে। আর এরকম যদি কমেন্ট থাকে, এরকম প্রত্যেকটা যদি কমেন্ট থাকে সেক্ষেত্রে সে দেখলেই বুঝতে পারবে যে এইটা কোনটা, এটা হচ্ছে স্লাইডারের এই প্রত্যেকটা সিঙ্গেল স্লাইডার। এরকম আসলে চিহ্নিত করার জন্য যে কোন লাইনটা কোন কাজের জন্য ব্যবহার করা হয়েছে এবং কোন লাইনটা দিয়ে কি করা হইতেছে, এগুলো একটু ডিটেলস লিখে রাখা হয় যাতে পরবর্তীতে বুঝতে সুবিধা হয়। এই জন্য কমেন্ট ব্যবহার করা হয়। আবার এমন একটা হয়েছে যে আপনি ড্রাফট করছেন, আপনি একটা হিসাব নিকাশ করছেন বা একটা ডিজাইন করছেন, ডিজাইনটা আর কি কীভাবে কি মিলাইছেন, আপনি চাইলে এরকম লিখে রাখতে পারেন একটা কমেন্টে। আপনি এখানে প্যারাগ্রাফ আকারে লিখে রাখলেন, এরকম টেক্সট আকারে লিখে রাখলেন যাতে পরবর্তীতে অন্য কেউ দেখলেও ধরতে পারে, বুঝতে পারে। আবার বা আপনি যদি 6 মাস 1 বছর পর এডিট করতে যান, সেখানে যেন দেখলে তারা আর কি হঠাৎ করে দেখলেও যেন বুঝতে পারেন যে কী করছিলেন। তো কমেন্ট আসনের জন্য ব্যবহার করা হয়। আবার কোনো টেক্সটকে ডিজেবল করে রাখার উদ্দেশ্যেও ব্যবহার করা হইতে, যে কোনো উদ্দেশ্য হইতে পারে যে আমি এই চাইতেছি এইটা শো করবে না, কিন্তু আমি ডিলিট করতেও চাইতেছি না, পরবর্তীতে আমার দরকার হইতে পারে, তখন আবার লিখবো তার থেকে থাক এরকমের থাক, কমেন্ট আকারে থাকুক, এটা আমার যখন লাগবে আমি রিনেবল করে নেবো, এসে 2টা কেটে দেবো, তাহলে এটা আবার শো করবে। আর এটা এরকমের আর কি যে আমি ডিজেবল করে রাখলাম, পরে রাখলে আর কি প্রয়োজন হলে আর কি ব্যবহার করবো, এরকমের উদ্দেশ্যও বেশি কিছু আর কি এরকমের ড্রাফট কন্টেন্ট রাখা দরকার নাই। এটা যখন বড় থিম করবেন তখন বুঝতে পারবেন। থিম আর কি হালকা আর কি বেশি রকম কন্টেন্ট রাখলে যা দরকার হয় না, ওগুলো আর কি থিম ভারী করে, শুধু ভারী করে থিমে তো লাভ নেই। আচ্ছা, আমরা এখানে যাই। এখানে দেখেন আমাদের একটু ক্লিয়ার হয় নাই। টেবিল থেকে যদি ইনসার্ট টেবিলে যাই, আমাদের কয়টা রো লাগবে, কয়টা কলম লাগবে, এখন যদি আমরা দিই, আমাদের রো লাগবে মনে করেন 5টা এবং কলম লাগবে 10টা। ওকে দিলে দেখেন এখানে রো 5টা চলে আসছে, 1 2 3 4 5, 5টা রো চলে আসছে এবং প্রত্যেকটা আর কি রোতে 1 2 3 4 5, 5টা কলম চলে আসছে। প্রত্যেকটা রোতে 5টা কলম। এটা হইলো মনে করেন অনেকে বলতে পারে যে আপনার, আমি আগে ভাবতাম যে এখানে টোটাল 5টা রো আছে এবং 10টা কলম আছে, 1 2 3 4 5 এরকম আর কি 10টা কলম আছে অনেকে ভাবতাম, কিন্তু আমি একজনের টিউটোরিয়াল দেখে যুক্তিসঙ্গত মনে হয়েছে যে এখানে আসলে 5টা রো 10টা কলম না, 5টা রো, প্রত্যেকটা রোতে 5টা কলম। কারণ এখানে যদি আপনি এটা ডিলিট করে দেন, যেমন দেখেন আপনি যদি হিসাব করেন যে না আর কি 5টা রো 10টা কলম আছে, সেক্ষেত্রে হিসাব করলে এখন এখানে আপনি কয়টা রো বলবেন বা কয়টা কলম বলবেন এই রোতে। যাই হোক, সে আরও সুন্দর করে বুঝাইছে, আমি হয়তো ওরকম সুন্দর করে বুঝাইতে পারতেছি না, এটা আমি ডিলিট করে দিলাম। আমি যদি এখন টেবিল শুরু করি, দেখেন টেবিল শুরু করার জন্য কীরকম শুরু করতে হবে। প্রথমে একটা টেবিল ডিপ নিতে হবে আর কি, ট্যাগ নিতে হবে। এবারে টিআর মানে টিতে টেবিল, আর এ রো, টিএইচ মানে টিতে টেবিল, এসে হেডিং, টিআর টিডি, আর টিআর রো মানে আর কি। এখন তাহলে এখানে যদি আমরা টেবিল এবং রো দুটোই বুঝলাম আর কি, কলম এবং রো দুটোই বুঝলাম, এটা হলো আপনার পুরোটা হইলো রো 1 2 3 4 5। এখন আমরা যদি এখানে একটা রো শো করা হয়েছে, আমরা শুরুতে আমরা উপর থেকে হিট করি, আমরা টেবিলের জন্য টেবিল শুরু শেষ কন্ট্রোল প্রেস করলাম, সে আপনার দিয়া এই জেন কোডিং এর মধ্যে টেবিল। এখন টেবিল আর কি এটা হচ্ছে স্ট্রাকচার শুরু, যেমন HTML এ আমরা এই কোড ছাড়াও আর কি এরকম ছাড়াও যদি শুধু সরাসরি যখন লিখছিলাম কোনো রকম স্ট্রাকচার ছাড়া একদম এখানে আমি মেসেজ লিখছি, সেই মেসেজ শো করছে, এরকম টেবিলেও আপনি চাইলেই শো করবে, কিন্তু এটা হচ্ছে সঠিক ফর্মুলা এবং স্ট্রাকচারে লেখা জরুরি। যেমন টেবিল লিখলাম, এখন আমি যদি একটা রো নিতে চাই তাহলে রো নিলাম, টিআর শুরু এবং শেষ করলাম, এখানে এটা দ্বারা একটা রো হইল। এখানে যদি আমি এখন লিখি রো 1, তাহলে দেখেন আমাদের এখানে কি আসছে, রো 1।
এখানে যদি এখন এই টেবিল এই রোর ভিতরেই আমি 3টা কলম দিতে চাই, সেক্ষেত্রে আমার কি করতে হবে? সেক্ষেত্রে আমার টিডি ব্যবহার করতে হবে, টেবিল ডিসক্রিপশন আর কি, টিডি কলম 1 কলম 2 কলম 3। এখন আমি যদি এখানে রিলোড দেই, দেখেন কলম 1 কলম 2 কলম 3 3টা কলম হয়ে গেছে। এখানে কলম বোঝা যাইতেছে না, এখানে আমি যদি একটা বর্ডার দিয়ে দেই, যেমন বর্ডার যদি 1 দিয়ে দেই, 1 পিক্সেল বর্ডার চলে আসবে। দেখেন তাহলে পুরো লাইনটা হলো একটা রো, আর এটা একটা কলম, এটা একটা কলম, এটা একটা কলম। এখন যদি আমি এখানে আরেকটা রো নেই, তাহলে আবার আমাদের এই টিয়ার এর পরে আরেকটা টিয়ার নিতে হবে, টিয়ার মানে টেবিল রো, এবং কলমের জন্য নিতে হবে টিডি টেবিল ডিসক্রিপশন। সেকেন্ড কলম 1 2 3। এখন যদি আমি রিলোড দেই, দেখেন এখন দুইটা রোতে আমাদের প্রতি রোতে 3টা কলম আছে। এরকমের আমি যদি এখন এখানে একটা রো কলম কম দিয়ে দেই, সেক্ষেত্রে দেখেন নিচেরটাতে 2টা কলম, উপরেরটাতে 3টা কলম। আপনি যদি চান যেখানে বর্ডার থাকবে না, এখানে আপনি 0 দিয়ে দিতে পারেন, তাহলে 0 আর কি বর্ডার থাকবে না। আর যদি আপনি চাইলে ওটা কেটেও দিতে পারেন, বা এখানে 1 দিতে পারেন, তাহলে প্রতিটা কলম রোর জন্য এখানে কিন্তু 2টা রেখা দেখা যাইতেছে। একটা হলো টোটাল টেবিলটার একটা বর্ডার, আবার প্রত্যেকটা কলমের একটা বর্ডার। এখানে এখন আমাদের গত ক্লাসে যে একটা ফর্ম তৈরি করছিলাম, ফর্মটা কি আছে দেখি তো। ফর্ম কি এটা তো ছিল না? ফর্মটা কি রাখছিলাম না ডিলিট করে দিয়েছিলাম, একটু দেখি। আচ্ছা আমার কাছে নেই, তাহলে অ্যাসাইনমেন্টের ভিতরে সম্ভবত দেখছিলাম। যাই হোক, আমরা এখানে একটা ফর্ম করে ফেলি, যেমন ফর্ম অ্যাকশন খালি থাক। এখানে করতে সময় লাগবে, তার থেকে আমি দেখি এখান থেকে পাই কিনা। মাই ওয়ার্ক, কি নামে পাঠাইছিল মনে নেই। ক্লাস 4, আচ্ছা ক্লাস 4 নামের ভিতরে স্পেস রাখবেন না, নামের ভিতরে স্পেস রাখলে সমস্যা। এতে আপনি এরকম অভ্যস্ত হয়ে গেলে তখন পরবর্তীতে যদি এরর আসে আপনি বুঝতেই পারবেন না যে কি জন্য এরর হইতেছে। আমি এই ফর্মটা কপি করে নিলাম, এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা যদি এটার ভিউ দেখি যে কি অবস্থায় ভিউ আসতেছে, এখানে আমরা একটা এই সাইড দিয়ে দেই। এই যে আমাদের টেবিলটা কেটে দেই, এখানে আমরা এই সাইড দিয়ে দেই। এই সার এটা দ্বারা বুঝতেই পারছেন একটা রেখা চলে আসবে, উপরেও একটা এই সাইড দিয়ে দিই, এই সার একটা রেখা চলে আসছে। তো এটা দেখেন যে ফার্স্ট নেমটা শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে কোথায়, এবং এই বক্সটা শুরু হয়েছে কোথা থেকে শুরু হয়েছে, আর নিচেরটা কোথা থেকে শুরু হয়েছে। দেখেন এটা একটু ডানে বেশি, এটা একটু বামে বেশি, আবার নিচের ইওর ইমেল এটা একটু ডানে বেশি, এটা টেক্সট বড়। আবার এটা দেখেন, তো এখানে দেখেন একটি কালার পছন্দ করুন।
এখানে দেখেন ফোন নাম্বার, ডেট সিলেক্ট হইতেছে না কেন? ডেট কি আপনার ফরদার নাই? ডেট আইডিতে আইডি দিয়ে রাখছেন। এটা কিন্তু আপনার ওখান থেকে কপি করে আনছি, এজন্য বললাম আপনি ভুল করছেন। রেঞ্জে কিছু আছে, রেঞ্জ ফর আইডি, আচ্ছা সার্চ ইউআরএল, টাইম, জেন্ডার, পাসওয়ার্ড, ঠিক আছে। সেভ মি তো থাক, না হলে চলবে, যাই হোক। এখন এখানে যদি আপনি এটা সাজাতে চান, দেখেন আমি যদি এটা টেবিল দিয়ে করি সেক্ষেত্রে কীরকম দেখায়। ওকে, ফর্মের ভিতরেও ফর্ম চলে আসছে, এই ফর্মটা কেটে দিই, মানে ওখানে ফর্ম সহ কপি করে আনছি, আবার এখানে ফর্মের ভিতরে পেস্ট করছি। আচ্ছা, তাহলে ফর্মটা আমি টেবিলের ভিতরে নেই, এখান থেকে আমি টেবিলটা শুরু করি। টেবিল এটা কাট করে একদম শেষে বসাই দিই, পুরোটা টেবিলের ভিতরে থাকবে, এজন্য এটা একটু সামনে আগাই দিই, কারণ এটা ফর্ম ট্যাগের ভিতরে। পুরোটাই একটা শিফট ট্যাব দিয়ে আগাই দিলাম, এবং এই লেবেলগুলো আবার টেবিলের ভিতরে থাকবে, এজন্য টেবিল থেকে আবার আরেক ট্যাব দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এখন আমি টিআর টিডি নেই, টিআর নিলাম, মানে একটা রো নিলাম। একটা রোর ভিতরে কি কি থাকবে দেখেন, একটা রোর ভিতরে ফার্স্ট নেম থাকবে, মানে টেক্সট থাকবে, এবং ইনপুট থাকবে। এটা আপনার একটা, আর এটা হচ্ছে আর একটা। এখানে তো বলাই আছে, যেমন এই একটা লেভেল শেষ, এবার ইনপুট একটা শুরু। তাহলে এখানে আমি দুইটা টিডি নিতে পারি, টিডি কাট পেস্ট। এখানে টিডি নিলাম, এখানে একটু সাজাই দিই, এটা নিচে যাবে। আর একটা টিডি নেই, টিডি। এখন বিয়ে না দিলেও হয়, কারণ রোর জন্য ব্রেক নিয়ে যাবে, অটোমেটিকলি ব্রেক হয়ে যাবে। স্পেসগুলো কেটে দিলাম। আমি আর একটা টেবিল রো নেই, টিআর, এখানে দুইটা টিডি নেই। আশা করি বুঝতে পারতেছেন শর্টকাটে কীভাবে করতেছি। কিবোর্ড থেকে প্রতিটা লাইন ডাবল কপি আর কি কপি করার জন্য কন্ট্রোল ডি প্রেস করতেছি, এগুলো নিয়ে আগে আলোচনা করছি। তাহলে এতটুকু শুধু টেক্সটটা শো করার জন্য যে সকল কোড লেখা হয়েছে, লেবেল লেখা হয়েছে, এবং আর কি লেবেল শুরু শেষটা একটা আর কি একটা কলমে দিয়ে দিলাম, এবং এই ইনপুটটা আর একটা কলমে দিয়ে দিলাম, পেস্ট করলাম কন্ট্রোল ভি হিসেবে, বিয়ারটা কেটে দিলাম। এখন আমি যদি এখানে রিলোড দেই, your email, ফার্স্ট নেম লাস্ট নেম, ফার্স্ট নেম লাস্ট নেম নিচে চলে আসছে। এই যে দেখেন এখানে একদম নামটা শেষ হয়েছে, যেখানে এখানেও শেষ হয়েছে। এটা না মেইন ফ্যাক্টর হয়েছে আপনারা এইগুলো একসাথে শুরু হয়েছে। আমি পুরোটা করি তাহলে আরও ভালো বুঝতে পারবেন। আমি এখন এরকমের টিআর এর ভিতরে দুইটা কলম, মানে প্রতিটা রোর ভিতরে দুইটা কলম, এটাকেই আমি টোটাল আবার কয়েকটা কপি করে দিই। তাহলে এই রোতে হবে টেক্সট এরিয়াটা। টেক্সট এরিয়া হলে আপনার এই লেবেল দিয়ে টেক্সট শো করানো হয়েছে, এজন্য লেবেলটা নিয়ে আসলাম, এবং ইনপুটটা আবার এই কলামে দিয়ে দিলাম, এই টেবিল ডেসক্রিপশনে দিয়ে দিলাম, বিআর কেটে দিলাম। এই লেবেল টেক্সটটা অনেক বড় হয়ে গেছে, এটা টেক্সটটা আমি একটু ছোট করে দেই। সিলেক্ট ইওর কালার,
কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল এক্স প্রেস করে কাট করতেছি, আর কন্ট্রোল ভি প্রেস করে পেস্ট করতেছি। আচ্ছা, আরগুলো থাক, আমি এখন সাবমিটটা শুধু দিয়ে দিই। সাবমিট, আর এগুলো কেটে দিই, বেশি কিছু দেখালে বাকিটা আপনি নিজেই পারবেন করতে। আর প্রথমটা খালি রাখলাম কি জন্য, এটা আমি দেখাইতেছি। এখন যদি আমি রিলোড দিই, দেখেন সবগুলো সাজানো আকার হয়ে গেছে। এটাও এই প্রতিটা একদম এক সিরিয়ালে চলে আসছে। সাবমিট ফরম, এটা যদি আমি এখানে দিতাম, কারণ আমাদের এখন এখানে সাবমিট কথাটা লেখা লাগতেছে না, এখানে লেখার দরকার নেই যে সাবমিট করুন। তাহলে এখানে যদি দেন তা আর কি উপরের প্রথম প্রথম কলামে দিয়ে দিলে প্রথম কলামে শো করবে, আর যদি আপনি এখানে শো করাতে চান সেক্ষেত্রে শেষের কলামে শো করবেন। কন্ট্রোল জেড দিয়ে আমি আন্ডু করে পিছনে চলে আসলাম। এখন যদি আমি রিলোড দিই সেক্ষেত্রে এটা দ্বিতীয় কলামে শো করতেছে। এরকম আপনি টেবিল ব্যবহার করে বিভিন্ন রকম সাজাতে পারবেন আপনার প্রয়োজন মতো। আচ্ছা, তাহলে এখন আমরা সিএসএস চলে যেতে পারি। আর একটা কাজ দেখাই দেই, আর একটা জিনিস যেটা আমাদের প্রয়োজনীয়, স্ক্রিনশট দেওয়ার জন্য আপনি স্ক্রিনশটের জন্য একটা ছোট একটা সফটওয়্যার ব্যবহার করতে পারেন লাইট শট নামে। সার্চ দেওয়ার পর যেটা আসবে প্রবেশ করবেন। একদম ছোট একটি সফটওয়্যার ডাউনলোড করে নেবেন, ম্যাক উইন্ডোজ যেটার প্রয়োজন আপনার। ডাউনলোড করার পর ইনস্টল করবেন। ইনস্টল করার পরে আপনি যদি এখানে এই যে তীর আর কি তীর আইকনটা, এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে এই আইকনটা দেখতে পাবেন যে আপনার একটা আর কি এই সফটওয়্যারটার একটা আইকন এখানে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে যে কোনো জায়গা থেকে আপনি এখন স্ক্রিনশট নিতে পারবেন। এক ক্লিক করার পরে এখানে চলে আসছে। এখন আপনি যতটুকু নেবেন ততটুকু আপনি সিলেক্ট এরিয়া, আপনি যদি চার এতটুকু নিতে সেক্ষেত্রে আপনি ক্লিক করে মাউস চেপে ধরে যদি টান দেবেন সেদিকে এরকমের চলে আসবে। আপনি বড় ছোট করতে পারেন, যতটুকু দরকার ততটুকু নিতে পারবেন। আবার এর দ্বারা এই ক্লিক করার পরে ছেড়ে দেওয়ার পরে এই যে এখানে বিভিন্ন টুলস পাবেন, এই তীর দিয়ে আপনি টেনে এক টান দিয়ে বিভিন্ন জিনিস নিয়ে আর কি দেখাই দিতে পারবেন, যে এই সমস্যায় বা উল্লেখ করে দেখাতে পারবেন। আপনি চাইলে টেক্সট লিখতে পারবেন, এখানে যে কোনো টেক্সট লিখতে পারবেন, টেক্সটে কালার চেঞ্জ করতে পারবেন, যে কোনো কালার চেঞ্জ করতে পারবেন। আবার বিভিন্ন জিনিস দাগ দিয়ে দেখে দিতে পারবেন। এখানে টান দিতে পারবেন, লাল কালি দিয়ে লাল কালিটা দেখা যায়। এরকম বিভিন্ন রেখা টান দিয়ে এরপরে আপনি চাইলে সেভ দিতে পারবেন, আপনার কম্পিউটারে সেভ দিতে পারবেন। সেভ দিয়ে পাঠিয়ে দিলেন। এটা ব্যবহার করবেন এর জন্য, যেমন আপনি একজনের কাছে হেল্প চাইতে পারেন বা আপনি কাউকে একটা হেল্প করতে পারেন, তো সে যদি জিনিসটা না দেখে বা সমস্যা না দেখে সেক্ষেত্রে আপনি এভাবে তীর দিয়ে দেখাইয়া এখানে আপনি সেভ করে তাকে পাঠাতে পারবেন। আবার চাইলে এখানে যদি ক্লিক করেন সেক্ষেত্রে সরাসরি আপলোড হয়ে যাবে। এখানে ক্লিক করতে পারবেন বা কন্ট্রোল ডি প্রেস করতে পারবেন, তাহলে এটা এই সার্ভারে আপলোড হয়ে যাবে। আপলোড হওয়ার পর একটা লিঙ্ক চলে আসবে। যেমন আমি যদি এখানে ক্লিক করি আপলোডিং ইমেজ, দেখেন এখন একটা লিঙ্ক চলে আসছে। এখানে আপনি চাইলে এখান থেকে এই কপিতে ক্লিক করলে কপি হয়ে যাবে। এবার আপনি যে কাউকে লিঙ্কটা দিল সে যদি লিঙ্কটা ভিজিট করে তাহলে এই স্ক্রিনশটটা দেখতে পাবে।
আপনি অনেকেই দেখবেন যে বিভিন্ন সময় বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন প্রয়োজনে মানুষ স্ক্রিনশট দেয়, এই ওয়েবসাইটের লিঙ্কটা থাকে, তারা এই সফটওয়্যারটি ব্যবহার করে। আপনি সফটওয়্যারটি ব্যবহার না করে সরাসরি ওয়েবসাইট থেকে লগে আর কি আপলোড দিতে পারবেন। আবার আপনি যে চান এখানে সফটওয়্যারের এইটার উপরে যে যদি রাইট ক্লিক করেন, রাইট ক্লিক করলে বিভিন্ন অপশন আসবে, এখানে সাইন ইন পাবেন। আমি অলরেডি সাইন ইন করা আছি। আপনি এখানে সাইন ইন পাবেন। সাইন ইনে গেলে তখন আপনি ফেসবুক দিয়ে, আমি একটু সাইন আউট করে দেখাই আপনাদের। এই যেমন স্ক্রিনশটটা চলে আসছে, এরকম স্ক্রিনশট সে দেখে বুঝতে পারবে। এইরকম স্ক্রিনশট শেয়ার করবেন। বা আবার এটা এর দ্বারা সুবিধা যে আপনি সরাসরি আপলোড করতে পারছেন এবং লিঙ্ক দিয়ে দিতে পারতেছেন। নয়তো মনে করেন যদি আপনি উইন্ডোজের যে ডিফল্ট একটা আছে, নামটা মনে নেই, তো উইন্ডোজের যে ডিফল্ট আছে সেই ডিফল্ট যদি আপনি ব্যবহার করেন, সেক্ষেত্রে ওটা সেভ দিতে হবে, আবার সেখানে গিয়ে আপলোড দিতে হবে ম্যানুয়ালি। আর এখানে শুধু টান দিবেন, তীর দিয়ে দেখাইয়ে কন্ট্রোল ডি প্রেস করবেন, আপলোড হয়ে যাবে, লিঙ্ক পাবেন। লিঙ্কটা শুধু কপিতে ক্লিক করে সেখানে পেস্ট করে দিয়ে দেবেন। খুব দ্রুত কাজ করবে হবে আর কি। আর এখন যদি দেখেন আমি সাইন আউট করেছিলাম, এখন যদি আপনি চান এরকম সাইন ইনে ক্লিক করবেন, তাহলে ব্রাউজার ওপেন হয়ে আপনার একটা ওয়েবসাইটে চলে যাবে, মানে তাদের ওয়েবসাইটে চলে যাবে। আপনি চাইলে এখানে আপনার ফেসবুক দিয়ে লগ ইন করতে পারেন। এখানে আপনার জিমেল বা ফেসবুক দিয়ে আপনি লগ ইন করতে পারেন। যদি লগ ইন করেন সেক্ষেত্রে সুবিধা হলো যে আপনি এই সফটওয়্যার দ্বারা যত ছবি আপলোড করবেন সকল ছবিগুলো আপনার এই অ্যাকাউন্টে জমা হবে। আপনি পরবর্তীতে চাইলে এখান থেকে আবার ছবিটা সংগ্রহ করতে পারবেন, আবার চাইলে ছবিটা আপনি ডিলিট করে দিতে পারবেন। এই যে সাইন ইন হয়ে গেছে, দেখেন আমি যত স্ক্রিনশট নিয়েছি, কত তারিখ। আবার চাইলে সেই স্ক্রিনশটের ছবিটা নিতে পারবেন, চাইলে ডিলিট করে ফেলতে পারবেন। এরকম বিভিন্ন রকমের আপনি চাইলে এগুলোর অ্যাক্সেস করতে পারবেন। এজন্য আমি রিকমেন্ড করব সফটওয়্যার ব্যবহার করতে। এরকমের আপনার ব্যবহারের জন্য প্রচুর সফটওয়্যার পাবেন। এখানে আপনি মাই গ্যালারিতে গেলে আবার এখানে নিয়ে আসবে। আর এরকম স্ক্রিনশট নেওয়ার জন্য প্রচুর সফটওয়্যার আছে, আপনি যে কোনো সফটওয়্যার ব্যবহার করতে পারেন, কিন্তু আমি যেটা ব্যবহার করি ওইটা আপনাদের রিকমেন্ড করলাম আর কি। এরপরে আমরা এখন সিএসএস চলে যাই। সিএসএসটা কি আসলে? সিএসএসটা যদি দেখেন, এখানে আমরা সিএসএস এ যাই। আমাদের ক্লাস 5 এটা ছিল। এখানে আমরা এটা কেটে দেই। যেমন আমরা ডট আর কি ফাইলের নাম এবং ডটের পরে একটা HTML দিয়েছি, মানে এটা HTML। সিএসএস এর জন্য ঠিক একই একটা নাম থাকবে, স্টাইল ডট, সিএসএস এর জন্য ডট সিএসএস। ইয়েস, এখানে যে কোনো আইকন হতে পারে। আবার আইকন দেখলে আপনি মনে করেন না যে আমার টিউটোরিয়াল দেখলাম এক কালার, এখন আমি দেখি আমার কম্পিউটার হইতেছে আর এক কালার। এটা কালার দিয়ে কিছুই হবে না। এখানে মেইনত হইলো আপনার ডিফল্টভাবে যে সফটওয়্যার সেটআপ দেওয়া আছে এডিটরের জন্য বা এই ফাইলের জন্য। আপনার যদি কম্পিউটারে ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেওয়া থাকে, তাহলে এখানে আইকনের চিহ্নটা আসবে গুগল ক্রোমের। আর যদি এখানে আর কি ফায়ারফক্স আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে সেট করা আছে, যার কারণে ফায়ারফক্সের আইকন আসছে। আর এখানে এডিটর হিসেবে যদি আপনি নোটপ্যাড প্লাস প্লাস সেট করা থাকে, সেক্ষেত্রে আসবে নোটপ্যাড প্লাস প্লাসের মতো একটা। আর যদি না থাকে, অন্য আমার আছে সাইবলাইম নামে একটা কোড এডিটরের সফটওয়্যার আছে, ওটা দেওয়া আছে ডিফল্টভাবে, ওইটা এখানে শো করতেছে আর কি, ওইটার ডিফল্ট আইকন শো করতেছে। যাই হোক, এখন আমরা যদি এটা ওপেন করি, নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে ওপেন করলাম, কোনটার ফুল মিনিং কি সেটা যদি আপনি দেখতে চান, যেমন দেখেন HTML এ যে এতদিন আমরা কাজ করছি, এখানে দেখেন যেই লেখা আছে হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এই সে হাইপার টিতে টেক্সট MA মার্কআপ LA ল্যাঙ্গুয়েজ, হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটা হচ্ছে HTML এর ফুল মিনিং। আর CSS এর ক্ষেত্রে এরকম একটা ফুল মিনিং আছে, ক্যাসকেড স্টাইল শিট এরকমের। তো এই ফুল মিনিং আমাদের কখনোই দরকার হবে না, আমাদের দরকার হবে কাজ। তো আমরা একটা CSS ফাইল নিলাম, এই ফাইলটা আপনি যে কোনো নামে করতে পারেন,
যে কোনো নামে করতে পারেন, কিন্তু আমি স্টাইল ডট সিএসএস নামে করলাম। এটা আপনার একটা স্ট্যান্ডার্ড নাম। প্রথমে কি সিএসএস ফাইল আমরা স্টাইল ডট সিএসএস নামে নিলাম, তারপর পরবর্তী যদি আরও নাম দরকার হয় তখন আমরা ভিন্ন ভিন্ন নামে নিব। তবে যে কোনো নামে নিতে পারেন, কিন্তু এখানে সতর্কতা হইল যে ফাইলে কোনো নামের ভিতরে স্পেস থাকতে পারবে না, স্পেস রাখাটা উচিত না। এখন যেমন দেখেন, আমি যদি চাই যে বডির আর কি, এই যে আমার পুরা ব্রাউজারের যে পিছনের এইটা পুরোটাই হলো সাদা, এখন আমি যদি এটাকে লাল করতে চাই বা গ্রিন করতে চাই, সেক্ষেত্রে আমি কি করব? এখন আমি যদি সিএসএসটা ব্যবহার হয় স্টাইলের জন্য, বিভিন্ন স্টাইল, এই যে আমাদের যে একটা ওয়েবসাইট, যেমন এই যে একটা ওয়েবসাইট ধরেন, আবার এটা মনে করেন আমাদের এটা আমাদের না, এই যে ওয়েবসাইটটা এগুলো হলো HTML দ্বারা করছে। কোথায় কি কন্টেন্ট হবে, কোথায় কি কন্টেন্ট বসাইছে, এগুলো HTML বা বিভিন্ন যে কোনো প্রোগ্রামে হোক আউটপুট HTML দ্বারা হয়েছে। কিন্তু এইটার ব্যাকগ্রাউন্ডে যে কালার, মানে একটা ধূসর কালার, আবার আর কি একটা ব্যাটা, এই যে সাজানো গোছানোটা আর কি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ডিজাইন, এগুলো সব CSS দ্বারা হয়। জাভাস্ক্রিপ্ট দিয়েও করা যায়, অনেক সময় অনেকে জাভাস্ক্রিপ্ট দিয়েও করে। তো ঠিক আছে, এখন আমরা যদি এরকমের চাই যে আমাদের এখানে ব্যাকগ্রাউন্ডটা সাদা থেকে আমরা গ্রিন করব, সেক্ষেত্রে কি করব? সেক্ষেত্রে এখানে লিখব পুরা জিনিসটা আছে কি, বডি, এই যে আমাদের HTML এর ভিতরে এখানে বলা আছে বডি, এই পুরো টেক্সট আছে বডির ভিতরে। এখন আমরা যদি চাই যে এই বডিটা আর কি, আমরা প্রথম টিউটোরিয়ালে বলছিলাম যে এখান থেকে আর কি ব্রাউজারের টোটালটা ইজ বডি, তো বডিটা আমরা যদি গ্রিন করতে চাই তাহলে এখানে লিখব বডি। প্রথমে হইলো আপনার লিখতে হবে প্রপার্টি, যেমন আমরা এখানে লিখছিলাম এরকমের একটা থাকবে, এরপরে এখানে ভ্যালু থাকে। তো এখানে মাঝখানে যে জিনিসটা থাকে কোলন, আর CSS এর বেলা এখানে মাঝখানে আপনার কিছুই থাকবে না, আর এখানে ভ্যালুর আগে পরে যে জিনিসটা থাকে এখানে ডাবল কোটেশন, কিন্তু এখানে থাকবে দুইটা ফার্স্ট আর কি সেকেন্ড ব্র্যাকেট শুরু শেষ, মাঝখানে একটা সৌন্দর্য দেখানোর জন্য স্পেস দিতে পারেন, এটা স্ট্যান্ডার্ড। এখন আমি যদি এখানে লিখি, এখানে আমরা কি করতে চাইতেছি, পুরা এটা আমরা গ্রিন করতে চাইতেছি, সেক্ষেত্রে আমাদের লিখতে হবে ব্যাকগ্রাউন্ড কালার। এখন দেখেন ব্যাকগ্রাউন্ড কালার লিখলাম, কিন্তু এখানেও বুঝবে কেমন করে যে এটা আমি পুরা একটা সেন্টেন্স লিখছি নাকি পুরাই লিখছি। তো এখানে এটা ডিভাইড করার জন্য মাঝখানে একটা কোলন দিতে হবে, কোলন দ্বারা বুঝিতেছে এটা হইলো প্রপার্টি এবং এটার নাম হলো, আর এটা হলো ভ্যালু। এখন আমি যদি সেভ যদি রিলোড দিই, সেক্ষেত্রে দেখেন ব্যাকগ্রাউন্ড কালার, সরি, এখানে আমরা ব্যাকগ্রাউন্ড দিলাম গ্রিন দেব, আমরা গ্রিন দিলাম। দেখেন কিন্তু আমাদের এখানে হয় না কিছু, হবে কেমন করে? হওয়ার জন্য এখানে আমাদের একটা যে কাজ করতে হবে, এখানে আমরা যেমন এতদিন আমরা এ ব্যবহার করে HREF এখানে একটা লিঙ্ক দিতাম, এরকমেরই একটা ট্যাগ আছে লিঙ্ক নামে। আমরা যদি লিঙ্ক দেই, যেমন এই আমি আর কি পিছনের টিউটোরিয়ালে বলেছিলাম যে ডাবল ট্যাগ ব্যবহার করা হয় তখনই যখন আর কি আমাদের মাঝখানে কোনো কন্টেন্ট বসাতে হয়, কিন্তু এই ট্যাগের ভিতরে মাঝখানে আমাদের কোনো কন্টেন্ট বসাতে হবে না, তাই আমি সিঙ্গেলভাবে এটাকে ক্লোজ করলাম। এখন এখানে দিতে হবে রিলেশন, REL সমান ডাবল কোটেশন। রিলেশন মানে এই যে আমি লিঙ্কিংটা করতেছি এটার সাথে একটা রিলেশন, কি রিলেশন হইল স্টাইল শিট, আর এখানে আমাদের লিঙ্কটা দিয়ে দিতে হবে HREF এর মাধ্যমে। আমাদের HREF কি আর কি লিঙ্কটার নাম কি হবে, style.css। সেই ইমেজ বা আমি যে এর পূর্বে যে লিঙ্কিং এর ব্যবস্থা দেখাইছিলাম যে সোর্স কোথায় আছে, HTML আমরা কাজ করতেছি HTML index.html, index.html যে ফোল্ডারে আছে সেই ফোল্ডারেই এই ফাইলটা আছে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম
স্টাইল ডট সিএসএস। আর এটা যদি থাকতো একটা ফোল্ডারের ভিতরে তাহলে আমাদের কি করতে হতো, এখানে সে ফোল্ডারের নাম স্ল্যাশ দিয়ে ফাইলটার লিঙ্কটা দিতে হতো, কিন্তু আমাদের এখানে সরাসরি মেইন ফোল্ডারে আছে, যে ফোল্ডারে index.html আছে, এই জন্য আমি এখানে এটাই দিলাম। এখন যদি আমি রিলোড দিই এটা, তাহলে আসে কিনা দেখেন, গ্রিন চলে আসছে। মানে এখন আমাদের এই লিঙ্ক দ্বারাও বুঝতে পারছে যে একটা ফাইল আর কি স্টাইল শিটের জন্য, ডিজাইনের জন্য একটা ফাইল আছে এই নামে, সেই ফাইলটাও চেক করছে, সেই ফাইলের ভিতরে বডি পেয়েছে ট্যাগ, বডি ট্যাগ পাওয়ার পরে সেই বুঝে নিছে যে এই টোটাল বডি এই শুরু থেকে এই শেষ পর্যন্ত যে ট্যাগটা এর ভিতরে যা আছে পুরোটা কি সে ব্যাকগ্রাউন্ড গ্রিন করতে হবে। এখন আমি যদি এখানে লিখি কালার রেড, কালার রেড দিলাম, সেক্ষেত্রে দেখেন কালার রেড হয়ে গেছে। এখানে কালার দ্বারা বুঝাইতেছে শুধু লেখার, লেখার কালার চেঞ্জ হবে। আর ব্যাকগ্রাউন্ড দ্বারা বুঝাইতেছে টোটাল আর কি, ব্যাকগ্রাউন্ড দ্বারা বুঝাইতেছে ব্যাকগ্রাউন্ড কালার, মানে ব্যাকগ্রাউন্ডের যে কালার, ব্যাকগ্রাউন্ড কালার এরকম না, ব্যাকগ্রাউন্ডের প্রপার্টি আছে, আমরা আস্তে আস্তে শিখব। ব্যাকগ্রাউন্ড দ্বারা পিছনের কালার বোঝায়, পিছনেরটা বোঝায়, আর আর কি কালার দ্বারা শুধু লেখার কালার বোঝায়। এখন আপনি যদি এখানে একটা ইমেজ শো করান, যেমন আমরা যদি এখানে একটা ইমেজ দিই, না দিলাম না, এখানে আপনি যদি ইমেজ দিয়ে ইমেজটার কালার দেন রেড, সেক্ষেত্রে কিন্তু ইমেজ রেড হয়ে যাবে না, কারণ ইমেজটা কোনো লেখা না, লেখা হইলে এগুলো লেখা। আচ্ছা, তাহলে এখানে এখন আমরা যদি ব্যাকগ্রাউন্ডও আমরা গ্রিন চাই আর টেক্সট কালার আর কি লাল চাই, সেক্ষেত্রে কালার তো লাল আছে। এখন যদি আমরা ব্যাকগ্রাউন্ড লিখি ব্যাকগ্রাউন্ড গ্রিন, এখন আমি যদি দেই এটাকে রিলোড দেই, সেক্ষেত্রে দেখেন কোনোটাই পাইতেছে না। কেন পাইতেছে না? যেমন কালার রেড দিলাম, ব্যাকগ্রাউন্ডও দিলাম, এর আগে তো ব্যাকগ্রাউন্ডও কাজ করছে, কালারও কাজ করছে, দুইটা একসাথে দেওয়া কাজ করতেছে না। কেন কাজ করতেছে না? এই জন্য একটা কথা মনে রাখবেন যে আমি চাইলে কাজ করে দেখাইতে পারতাম, কিন্তু যেহেতু আর কি টিউটোরিয়াল করা হইতেছে, তো আর কি যে সকল ভুল যে সকল ভুল আপনারা করতে পারেন, আনুমানিক আর কি অনুমান করে যে সকল ভুল আমার মনে হয় যে আপনারা করতে পারেন, সেই সকল ভুলগুলো করে এবং সেই ভুলগুলোর সংশোধন আমি দেখাই দিতেছি, যাতে ভুলগুলো হইলে আপনারা ধরতে পারেন। যেমন এখান দেখেন দুইটাই লেখা আছে, কালার রেড দেওয়া আছে, ব্যাকগ্রাউন্ড গ্রিন দেওয়া আছে। তাহলে এখানে ও বুঝতেছে না যে এখানে আসলে শুরু তো এই শুরু বুঝলাম, কিন্তু শেষ কোথায়। এখানে তো আমি দুইটা প্যারামিটার দিছিলাম, এখানে দুইটা প্রপার্টি দিছি আমি, তো কিন্তু দুইটার প্রপার্টিও বুঝে না। তো দুইটা প্রপার্টির মাঝখানে আপনার এখানে যে একটা আর কি এখান থেকে যে আরেকটা প্রপার্টি শুরু হয়েছে, এটা বোঝানোর জন্য আপনি এখানে একটা সেমিকোলন ব্যবহার করবেন। সেমিকোলন ব্যবহার করলে দেখেন এটার কালার এক হয়ে গেছে এবং ভ্যালুর কালার এক হয়ে গেছে। এখন যদি আমি রিলোড দেই, সেক্ষেত্রে দেখেন দুটোই এখন কাজ করতেছে। মানে একটা প্রপার্টির ভ্যালু থেকে একটা প্রপার্টির শেষে সেমিকোলন দেওয়ার অভ্যাস করবেন। আপনি হয়তো ভিডিওটা 2-1 মিনিটের পিছনে টান দিয়ে দেখতে পারেন যে আমি কোনটা জানো ব্যাকগ্রাউন্ডটা যেন কালার লিখতে গিয়ে আমি ভুলে সেমিকোলন দিয়ে ফেলাইছিলাম। মানে আমি চাইতেছিলাম যে আগে সেমিকোলন না দিয়ে আপনাদের দেখাবো, কিন্তু আমার যে অভ্যাস সেমিকোলন দেওয়ার, যার কারণে দিয়ে ফেলেছিলাম। এটা এরকম অভ্যাস বানাই ফেলবেন। এই শেষেরটাতে সেমিকোলন না দিলেও সমস্যা নেই, কাজ করে, কিন্তু পূর্বেগুলো সেমিকোলন দিবেন, কিন্তু শেষেরটাতে আবার সেমিকোলন দিলেও সমস্যা নেই, তাতেও কাজ করবে। তো সবসময় অভ্যাস করবেন সেমিকোলন দিয়ে কাজ করার, সেক্ষেত্রে কী হবে, ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। আপনার শেষের হোক আর মাঝের হোক সেমিকোলন দিয়ে দিবেন, না তো দেখা যায় এরকম রইলো। এখন আপনি হুট করে সেই মনে করেন একটা লিখলেন, একটা প্রপার্টি লিখে ভ্যালু দিয়ে দিলেন, দেখলেন কাজ করতেছে না, কিন্তু আপনার যদি পূর্বেই সেমিকোলন দেওয়া থাকে, সেক্ষেত্রে আপনি হঠাৎ করে এসে লিখলেও কোনো সমস্যা নেই। জিনিসগুলো খেয়াল রাখবেন তাহলে। আর আপনার এখন যদি আপনি মনে করেন যে ভাই এই কালার দ্বারা টেক্সটের আর কি লেখার কালার হয়, ব্যাকগ্রাউন্ডের দ্বারা পিছনের কালার আর কি চেঞ্জ হয়, এটা আসলে মুখস্থ করবো কী রকমের মুখস্থ রাখবো কীরকম, এরকম তো অনেক টাকা আছে। আমি বলবো যে আপনার এটা টোটালি মুখস্থ করার কোনো দরকার নাই, আপনি শুধু দেখে নিজে কাজ করেন। আপনার মুখস্থ করা লাগবে না, আপনার মাথা অটোমেটিক সেভ হয়ে যাবে। আপনি যখন কাজ করতে যাবেন
আপনি বুঝেই নিবে আর কি, মাথায় চলে আসবে যে এটা এই কাজটা এটা করার জন্য করতে হয়। আর আপনার যদি তখন মনে না থাকে তবুও আপনি চাইলে গুগলে সার্চ করতে পারবেন। যেমন এই আমি যদি দেই গুগলে এখন চেঞ্জ করার জন্য হাউ টু চেঞ্জ টেক্সট কালার, যেমন দেখেন হাউ টু চেঞ্জ টেক্সট কালার যদি আমি দেই, এটা এই প্রথম লিঙ্কটা কি আমি যাই, মানে আমি এই লেখার কালারটা চেঞ্জ করব, কিন্তু এখন আমি মনে নাই যে আসলে এখানে কি প্রপার্টি হবে আর কি ভ্যালু হবে। আমি তাহলে সার্চ করতেছি, দেখেন এই ওপেন করতে গেছে HTML ফাইল, স্টাইলার যাইতে গেছে, বডির ভিতরে একটা ট্যাগ দিতে গেছে, এই যে দেখেন কালার প্রপার্টি পাওয়া গেছে। তাহলে আমরা এখন যদি এখন কালার ব্যবহার করি, কালার দেওয়া আছে, এখানে আমি দিয়ে দিলাম ব্ল্যাক দিয়ে দিলাম। এখন যদি এখানে রিলোড দেই সেক্ষেত্রে দেখবেন আমাদের কালার ব্ল্যাক হয়ে গেছে। তো এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি চেঞ্জ করে আবার কি দিতে পারি, গ্রে দিয়ে দিলাম। তাইলে দেখেন এখানে সিএসএসও লেখা যায়, আপনার তিনটা পদ্ধতিতে সিএসএস লেখা যায়। একটা পদ্ধতির নাম হলো আপনার এক্সটার্নাল সিএসএস, এটা আমি সিএসএস কমেন্টের মাধ্যমে আর কি HTML কমেন্টের মাধ্যমে দেখাই। এক্সটার্নাল সিএসএস, আর একটা হলো ইন্টারনাল সিএসএস, আর একটা হলো ইনলাইন সিএসএস। আমরা তিনটা সিস্টেমই দেখব পর্যায়ক্রমে। এখন আমরা কাজ করতেছি এক্সটার্নাল সিএসএস, মানে বাইরের সিএসএস। আপনি যে এর ভিতরে আছেন HTML এর ভিতরে, সেই তার ভিতরে আপনি সিএসএস লিখতেছেন না, সিএসএস লিখতেছেন আর একটা ফাইলে, সেই ফাইলটা এখানে আমরা লিঙ্কিং করে দিছি। এখানে দেখেন লিঙ্কিংয়ের এটা প্রথমে নিজে হাত থেকে করবেন, করতে করে যখন মুখস্থ হবে তখন আপনি জেন কোডিংয়ের মাধ্যমে করতে পারবেন। আপনার লিঙ্ক কোলন সিএসএস যদি দিয়ে কন্ট্রোল প্রেস করেন সেক্ষেত্রে অনেকগুলো আর কি চলে আসবে, অনেকগুলো প্রপার্টি এবং ভ্যালু চলে আসবে। এখন দেখেন এখানে অ্যাট্রিবিউট আর কি, এখানে আমরা দেখেছি এইটা এবং এটা, তাহলে এই দুইটা আসলে কি? এই দুইটা হচ্ছে আপনার এক্সট্রা এডিশনাল জিনিস, আপনি চাইলে ব্যবহার করতে পারেন, ব্যবহার করা ভালো, তবে ব্যবহার না করলেও কাজ করে, কিন্তু ব্যবহার করা ভালো। মিডিয়া অল মানে হইল যে কোনো ডিভাইস থেকেই আপনার এই ওয়েবসাইটে যদি ভিজিট করে সেক্ষেত্রে এই সিএসএসটা কাজ করবে। মনে করেন আপনি মোবাইল থেকে ভিজিট করলেন, সেক্ষেত্রে ওই সিএসএসটা কাজ করবে। আপনি যদি ডেস্কটপ থেকে ভিজিট করেন সেক্ষেত্রে ওই সিএসএসটা কাজ করবে। আপনি অন্য যে কোনো ডিভাইস থেকে, আপনি ল্যাপটপ থেকে বা ম্যাক থেকে যে কোনো কিছু থেকে ভিজিট করতেছেন, এই সিএসএসটা কাজ করবে। আপনি এখানে যদি দিয়ে দেন যে মোবাইল, তাহলে শুধু এই সিএসএসটা তখনই কাজ করবে যদি কোনো ভিজিটর আপনার ওয়েবসাইটটা মোবাইল থেকে ভিজিট করে, সেক্ষেত্রে তখন এই সিএসএসটা কাজ করবে। এটা আসলে এরকম মোবাইল দ্বারা উদাহরণ বুঝাইছি, কিন্তু আসলে এরকম মোবাইল দিলেই যেখানে কাজ করে এমন না। এখানে কি কি দেয়া যাবে এরকম একটা লিস্ট আছে। আমি যদি দেখি গুগলে সার্চ করি সিএসএস মিডিয়া ট্যাগ, আচ্ছা HTML মিডিয়া দিয়ে দেখি, সিএসএস এর মিডিয়া ট্যাগ আছে। মিডিয়া অ্যাট্রিবিউট, মিডিয়া প্রিন্ট, শুধু প্রিন্টের জন্য কাজ করে। এরকমের কি কি আছে এখানে, যেমন অল আছে, অল দ্বারা ডিফল্ট কি কি কোনটা কোন ভ্যালু কোনটাতে কাজ করবে আপনি এটা চাইলে দেখে নিতে পারেন। লিঙ্কটা আপনি সার্চ করে দিতে পারবেন, তারপর আমি লিঙ্কটাও টিউটোরিয়াল ডেসক্রিপশনে দিয়ে দেব।
আজকে টিউটোরিয়ালের লিংক হবে এটা। আর এরকম আপনি বিভিন্ন দেখে নিতে পারবেন, এগুলো আপনার নিজের বাড়ির কাজ রইলো, বাড়িতে কাজ করার সময় দেখবেন প্র্যাকটিস করার বিভিন্ন জিনিস। আর এখানে টাইপ টেক্সট দ্বারা বোঝানো হয়েছে, এখানে আমরা একটা টেক্সট ফাইল আর কি কল করেছি, টেক্সট ফাইল, এটা হলো একটা টেক্সট ফাইল। আমরা তো এই যে রাইট ক্লিক করে টেক্সট আসলাম না, রাইট টেক্সট, এখানে হলো একটা টেক্সট ফাইল, টেক্সট ফাইলে আমরা কল করেছি। সেই টেক্সট ফাইলের ভিতরে সিএসএস ল্যাঙ্গুয়েজ লেখা আছে, মানে সিএসএস লেখা আছে একটা টেক্সট ফাইলের ভিতরে, এটা দ্বারা এরকম বোঝানো হয়েছে। তো এটা আপনি চাইলে রাখতে পারেন, না চাইলে কেটে দিতে পারেন, তবে রাখা ভালো স্ট্যান্ডার্ড। এটা হলো আর কি এক্সটার্নাল সিএসএস। আপনি এইচটিএমএল এর ভিতরে সিএসএস না লিখে বাইরে একটা ফাইলে সিএসএস লিখে সেই সিএসএসটা এখানে কল করলেন। এখন এখানে যদি আমরা একটা নিচে নামাই দেই, h1 ট্যাগ নিয়ে কিছু টেক্সট লিখলাম, টেক্সট হেডিং 1। এখন যদি আমরা এখানে রিলোড দেই, সেক্ষেত্রে দেখি আমরা ব্যাকগ্রাউন্ড কালারটা কেটে দেই, এখানে আমরা রেড দিয়ে রাখি, এটাও রেড চলে আসছে। এখন আমি এই কালারটাও কেটে দেই, সবই ব্ল্যাক থাকুক। হেডিং 1, এখানে h2 এর একটা ট্যাগ নেই, হেডিং 2, হেডিং 2, এই হেডিং 1, হেডিং 2, হেডিং 1 হেডিং 2 সম্পর্কে আগে আলোচনা করা হয়েছে, আর এখন বিস্তারিত আলোচনা করলাম। এখন আমি যদি চাই যে হেডিং 1টা আমি গ্রিন করব, সেক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে যেমন বডি লেখার কারণে পুরো বডিতে যে কালার হয়েছিল, এরকম আমি যদি এখন হেডিং 1 লিখতে চাই, কালার করতে চাই, সেক্ষেত্রে আমি লিখব হেডিং 1, নিচে লিখি h1। আবার এরকম লিখেন না h1, এই এরকম লিখলে কাজ করবে না, এখানে শুধু ট্যাগ নামটা লিখতে হবে, ট্যাগের নাম h1। এবার স্পেস বলছিলাম, একটা সুন্দরের জন্য স্পেস দিতে পারেন। এবারে আমরা সিএসএসটা লিখবো কোথায়, দুইটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, এর ভিতরে যে সিএসএসটা লিখবো সেই সিএসএসটা আমাদের h1 এ কাজ করবে। এখন আমি যদি এখানে একটা কালার দেই, এখানে ইউআর দিতে পারেন, যেমন এটা হলো সঠিক বানান, যদি আপনি ধরেন সেক্ষেত্রে কাজ করবে না। এখানে এই সিএসএসটা ডিজাইনই করা হয়েছে, সিএসএসটা তৈরি করা হয়েছে, এরকম লিখতে হবে, কালার বানানটা রেড, আপনি এরকম লিখলে কাজ করবে। এখন আমি যদি রিলোড দেই, দেখেন এটা রেড হয়ে গেছে, লাল হয়ে গেছে। আবার h2 যদি আমি h2 কালার গ্রিন সেভ দিলাম, এই নিচে একটা h2 পাইছে, সেই h2টাও গ্রিন হয়ে গেছে। এরকম আপনি যে জিনিসটা কালার করতে চান সেই জিনিসটা আপনি এরকমের কালার করে নিতে পারবেন। এখন এখানে দেখেন h2 কালার না, h1 দেই, h1 কালার ইয়েলো দিলাম। এখন আপনি বলেন তো, h1 এর দিলাম রেড, আবার ঠিক এই h1 এই দিলাম ইয়েলো, তাহলে এখন কোনটা কাজ করবে? জিনিস তো একই। h1 আবার এটা মনে করেন না যে এখানে h1 মানে আরেকটা আছে, তাহলে দুইটা জিনিস দুইটা কাজ করবে, কাজ যেটাই করুক দুইটাই করবে। তাহলে এখানে আর কি কোনটা কাজ করবে, দেখেন কোনটা কাজ করে, ইয়েলো শুধু আর কি হলুদ টাচ, কিন্তু এখানে তো আমাদের রেড ছিল তখন, h1 এর ট্যাগ সবই একসাথে কালার ভিন্ন, তাহলে এটা কেন কাজ করতেছে না? কাজ করতেছে না এরকম না, জিনিসটা হলো এরকম যে এখানে এটাও কাজ করতেছে, এটাও কাজ করতেছে, কিন্তু নিচে যে
একই জিনিস মানে একই ট্যাগের ডিজাইন যদি আপনার আর কি ডাবল পায়, সবসময় নিচের জিনিসটা প্রায়োরিটি বেশি পাবে। যেমন আপনার রেড কালার রেডটা আছে উপরে আর লেখা আছে, আর কালার রেডটা লেখা আছে নিচে, তার মানে নিচে আছে কালার ইয়েলোটা আর কি, নিচে আছে কালার ইয়েলো, সেক্ষেত্রে এখানে ইয়েলোটাই প্রায়োরিটি বেশি পাবে। কাজ দুটোই করে কিন্তু নিচে যে কোডটা থাকবে সেই কোডটার প্রায়োরিটি বেশি। এখন তো আমি রেড, এটা যদি আমি ইয়েলোর নিচে এনে দিই কাট পেস্ট করে, সেক্ষেত্রে দেখবেন এখন আমার রেড কাজ করে, মানে এখানে হইলো নিচে যে কোডটা থাকবে সেটার প্রায়োরিটি বেশি। এখন আমি যদি চাই যে এখানে আরেকটা যদি আমি সিএসএস লিখি, লিঙ্ক সিএসএস, আমার সিএসএস নাম দিলাম, এই নামে একটা সিএসএস ফাইল আমরা এখানে করি, আমার সিএসএস ডট সিএসএস, আমার সিএসএস না আমার লিখছিলাম শুধু, একটু দেখি তো, হ্যাঁ আমার সিএসএস। তো আমি যদি এখন এটাকে ওপেন করি, এখন এই যে এলো, এখন আমি এখানে এই সোয়ানে আমি দেই কালার রেড, না এখানে আমি কালার ব্লু দিলাম। এই যে যেমন দেখেন অভ্যাস, তো এরকম অভ্যাস করে নেবেন যে আমি একটা লিখছি কিন্তু একটা পরেও কিন্তু সেমিকোলন দিয়েছি। এই সেমিকোলনটা আপনি সবসময় দিয়ে অভ্যাস করবেন, সেক্ষেত্রে ভুল কম হবে। এখন যদি আমি রিলোড দিই দেখেন ভুলও চলে আসছে কেন, এখানে আমরা এখানে এই ওয়ানে দেওয়া আছে ইয়েলো, আবার এখানে এই ওয়ানে দেওয়া আছে ব্লু। এখানে দেখেন এখন এখানে কোনটা উপরে কোনটা নিচে আপনি কীভাবে ডিসাইড করবেন, কীভাবে চেক করবেন? এখানে দেখেন আপনি এই কোন ফাইলটা আগে কল করছেন, কোন ফাইলটা পরে কল করছেন। আমরা প্রথমে কল করছি style.css, মানে এটাই দেওয়া আছে h1 ইয়েলো, আর এখানে দ্বিতীয়তে আমাদের আর কি এই সিএসএসটা পরে দ্বিতীয়তে আমাদের কল করা আছে আমার ডট সিএসএস, মানে এই সিএসএসটা আমাদের শেষে কল করা আছে, এটার পরে কল করা আছে। তাহলে এই সিএসএসটার ভিতরে যা আছে হুবহু যদি এই সিস্টেমের ভিতরে তাই থাকে, কিন্তু এই সিএসএসটার কাজ প্রায়োরিটি বেশি হবে কারণ এটা নিচে আছে। ও প্রথমে চেক করছে এটা দ্বারা পাইছে ইয়েলো পাইছে, বাস ইয়েলো পাওয়ার পরে আবার যেই এই লিঙ্কটা চেক করছে, এই লিঙ্কে যাই আবার সেই একই ট্যাগে কালার ব্লু পাইছে, যখন এই নিচের এইটা কালার ব্লু পাইছে তখন এটার প্রায়োরিটি বেশি পাইছে, যার কারণে ব্লু শো করছে। আর এখানে আরেকটা ভুল আপনারা যে করতে পারেন, এখানে সিএসএস ফাইলে যাই আবার এই রানে ক্লিক করে ওপেন করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু কাজ করবে, এই কোড শো করবে। এটা সিএসএস ফাইলটা রান করার জন্য না, সিএসএস ফাইলটা হচ্ছে এইচটিএমএলকে সাপোর্ট দেওয়ার জন্য ডিজাইনের ক্ষেত্রে রান হবে শুধু আপনার এইচটিএমএল বা অন্য ফাইলগুলো, কিন্তু সিএসএস রান হয় না। আচ্ছা, তাহলে এখন দেখেন এখানে যদি আমার আর কি হেডিং 1 নামে আরেকটা ট্যাগ থাকে, হেডিং 1 টেক্সট 2 দিলাম ডিফারেন্স দেখার জন্য। এখন এখানে দেখেন এই হেডিং 1ও অটোমেটিক্যালি টেক্সট 2 আর কি ব্লু চলে আসছে, কিন্তু এরকম যদি এখন আপনি যদি একটা ট্যাগে এরকম একটা কালার দেন h1 ব্লু দিলেন, এখন আপনার ওয়েবসাইটে h1 প্রচুর থাকতে পারে, পুরো একটা ওয়েবসাইটে সব h1 এর কালার ব্লু হয়ে যাবে, কিন্তু আপনি চাইতেন শুধু স্পেসিফিক এই h1টার কালার ভিন্ন হবে, শুধু এই h1টার কালার ভিন্ন হবে, আর এগুলো অন্যতা থাকবে। এই ট্যাগ দ্বারা শুধু যদি আপনি স্পেসিফিক ট্যাগের নামটাই লেখেন, মেইন যে ট্যাগ এটা হচ্ছে মেইন ট্যাগ, এটা মেইন ট্যাগ, এটা মেইন ট্যাগ, এগুলো মেইন ট্যাগ। আপনি যদি মেইন ট্যাগটা কি কোনো সিএসএস দেন, ওইটা হইলে সর্বজনীনভাবে আপনার ওয়েবসাইটে যত জায়গায় ট্যাগ ব্যবহার করা হয়েছে সব এই ট্যাগের সব কালার হবে ব্লু। আর আপনি যদি স্পেসিফিক শুধু এই লাইনটাকে এই স্ট্রাকটাকে আপনি ডিজাইন করতে চান, সেক্ষেত্রে h1 এর পরে একটা স্পেস দিবেন, অবশ্যই এই ব্র্যাকেটের ভিতরে h1 এর পরে একটা স্পেস দিবেন। এরপরে এখানে আপনি যেটা আর কি স্টাইল নামে একটা লিখতে পারেন। আচ্ছা,
এখানে আপনি স্টাইল নামে একটা অ্যাট্রিবিউট নিতে পারেন। সেই স্টাইলটা কি, স্টাইলের ভিতরে আপনি এখানে কালার দিয়ে দিলেন, COLR কালার, এখানে আপনি কালার দিয়ে দিলেন গ্রিন, কালার গ্রিন দিয়ে দিলাম। এখন যদি আমি রিলোড দিই দেখেন কালার গ্রিন হয়ে গেছে। এইটা হলো ইনলাইন স্টাইল, এটাকে বলে ইনলাইন স্টাইল। এটা হলো এই আমাদের এক্সটার্নাল সিএসএসও দেখা হয়েছে, ইনলাইন সিএসএস দেখতেছি বর্তমানে, বাকি আছে ইন্টারনাল সিএসএস, ওটা আমি দেখাবো। এই আপনি যদি স্পেসিফিক কোনো কিছু এখন এখানে আর লেখার নিয়ম একই, এখানে শুধু আর কি সেকেন্ড ব্র্যাকেটটা হবে না, কারণ আমি বলেই দিয়েছি এটার ভিতরে লেখা মানে এই ট্যাগটাই শুধু, এখানে তো আলাদা লেখা যায়, কারণ ট্যাগের নাম লিখতে হয়েছে, এবারে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তার ভিতরে ভ্যালু লিখতে হয়েছে। তো এখানে আমি এটার ভিতরে লেখা মানে এই ট্যাগটার ভিতরেই শুধু এই কাজটা, এই যেখানে যে সিএসএস লিখবো সেই কাজটা করবে। তো সিএসএস লেখার জন্য এখানে হলো স্টাইল কোলন ডাবল কোটেশন কালার আর কি এখানে সিএসএস। তো এখানে এখন আমি যদি একটা কোটেশন দিয়ে এখানে আমি লিখি ব্যাকগ্রাউন্ড কালার আমি দিলাম ব্লু দিলাম, ব্লু, দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্লু। আমি এই কালারটা টেক্সট কালারটা রেড করে দিলাম, দেখেন H1 এর ব্যাকগ্রাউন্ড কালার হয়ে গেল ব্লু এবং টেক্সট কালার হয়ে গেল রেড। এরকম আপনি স্পেসিফিক ট্যাগকে বিভিন্ন স্টাইল করতে পারবেন। আর এই কাজটাই যদি আপনি এখন ইন্টারনাল সিএসএস দ্বারা করতে চান, এই যে আমরা এতক্ষণ যা করেছি, যে সকল কাজ করতে, সকল কাজ আপনি চাইলে ইন্টারনাল সিএসএস করতে পারবেন। ইন্টারনাল সিএসএস সিস্টেম হলো স্টাইল লিখবেন, শুরু শেষ করবেন, টাইপ টেক্সট সিএসএস এই জিনিসটা থাকলেও সমস্যা নাই, না থাকলেও সমস্যা নেই, চাইলে কাটেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এর ভিতরে আপনি এখন যদি লেখেন যে এই যে আমরা এখানে যে কাজগুলো করছিলাম H1 থাকবে, H1 এর মানে আমরা এই সিএসএসটা কেটে দেই, এই সিএসএস এ যা লিখছিলাম হুবহু এই লেখাগুলোই আমি এখন কাট করে যদি এখানে দিয়ে দিই, ওই হুবহু ওই সিএসএসটাই হবে এখানে, জাস্ট শুরুটা হবে স্টাইল দিয়ে, শেষটা হবে স্টাইল দিয়ে। এর ভিতরে আপনি এখন সিএসএস যা মন চায় তাই লেখেন। দেখেন আমাদের এখানে H1 এ দেওয়া আছে ইয়েলো আর H2 তে দেওয়া আছে গ্রিন। এখন যদি আমি এখানে রিলোড দেই, ইয়েলো, H2 তেও ইয়েলো কাজ করতেছে, আমি একটু দেখি, H2 ইয়েলো, H1 ইয়েলো, H2 ইয়েলো, তাহলে আমরা কি এখানে অন্য কিছু একটু দেখি, আমাদের এই দুইটাই মনে হয় H1, সরি আমাদের প্রথম দুইটাতে H1ই, দেখেন H1 H2 তে আছে গ্রিন এবং H1 আছে ইয়েলো। এটা হলো আপনার ইনলাইন স্টাইল। ইনলাইন স্টাইলে আপনি বোর্ডের ভিতরে আর কি হেডের ভিতরে আপনি চাইলে এরকম লিখতে পারেন, আপনি চাইলে জিনিসটা কাট করে বোর্ডের ভিতরে দিয়ে দিতে পারেন, একই কাজ করবে, একই কাজ করবে। মানে আপনি যদি ইনলাইন সিএসএস লিখতে চান সেক্ষেত্রে শুধু স্টাইল দিবেন, এখানে কন্ট্রোল ই প্রেস করবেন, যা আসবে এখানে আপনি সিএসএস লেখা শুরু করলেন, H1 দিয়ে H1 এর স্টাইল লিখলেন, H2 দিয়ে H2 স্টাইল লিখলেন। আবার চাইলে এক্সটার্নাল সিএসএস এ কাজ করতে পারেন, এক্সটার্নাল সিএসএস ফাইল কল করে সেই সিএসএস ফাইলে কাজ করতে পারেন। আবার চাইলে ইনলাইন স্টাইলে ব্যবহার করতে পারেন, এখানে আপনি চাইলে ইনলাইনে যেমন স্টাইল এবারে দেবেন ইকুয়াল দেবেন, ডাবল কোটেশন দিয়ে এখানে ভ্যালু লিখবেন। এরকমের বিভিন্ন রকমের কাজ আছে, আপনি বিভিন্ন যেটা আপনার কাছে সুবিধা হয় সেভাবে কাজ করবেন। তবে সবসময় আর কি অভ্যাস করে ফেলবেন যে এক্সটার্নাল সিএসএস এ কাজ করার জন্য। কেন এক্সটার্নাল সিএসএস, এগুলো আমরা কাজ করতে করতে জানতে পারবো। কন্ট্রা কিউ প্রায়োরিটি এগুলো নিয়ে আমরা আরও আলোচনা করব পরবর্তীতে। এখন দেখেন আমি যদি এতক্ষণ তো আমরা গ্রিন ব্লু হয়ে এলো এগুলো নিয়ে লিখছি, এখন এই H1 এর কালারটা, এই যেমন এখন যদি আমরা এই H1 এর কালারটা আছে কালো, আমি H1 এর কালারটা যদি চাই
কীভাবে চাই, আমি এই ধরনের কালারটা চাই, এই যে নেক্সটের পিছনে যে ব্যাকগ্রাউন্ডের কালারটা, এই কালারটা চাই। এখন এই কালার কি আমরা নাম জানি? এই রকমের প্রচুর হাজার হাজার কালার আছে, যে কালারগুলো আমাদের নাম মুখস্থ রাখা সম্ভব না, আর সবগুলো কালার নাম আপনি জানতেও পারবেন না। এই জন্য আমরা আর কি প্রত্যেকটা সিএসের জন্য একটা কালার কোড আছে, সেই কোডটা আমরা জানতে আর কি যদি জানতে পারি সেক্ষেত্রে আমরা সেই কালারটা পেয়ে যাব। আমরা যদি ফটোশপ ওপেন করি, প্রত্যেকটা কালার একটা কোড আছে, আপনি সেই কোড ব্যবহার করলে ওখানে কাজ করবে। আর মেইনত আমরা সবসময় কোডই ব্যবহার করব, নামগুলো মুখস্থ রাখা সম্ভব না, হাজার হাজার কালার আছে, আপনি কত কালার নাম মুখস্থ রাখবেন। প্রত্যেকটা কালার একটা কোড আছে। যেমন এখানে যদি আমি কালারে যাই, দেখেন আপনি যে কালারে যাবেন, এখান থেকে যে কালারে যাবেন প্রত্যেকটা কালারের জন্য একটা কোড আছে। দেখেন কোডটা চেঞ্জ হয়, আপনি যে কালারে যাবেন সেই কোড চেঞ্জ। আমি যদি এখানে পুরো নীলও না সাদাও না, মাঝামাঝি একটা জায়গায় সিলেক্ট করলাম, এই কালারটা নেই, কোডটা কপি করলাম। এখন আমি যদি H1 এর কালার এটা দিতেছে, H1 এ আমি লিখলাম H1 সেকেন্ড ব্র্যাকেট, একটা এন্টার দিয়া এরকম লিখলেও কাজ করবে, আপনি যদি এরকম লেখেন এতেও কাজ করবে। কালার কোড, এখন দেখেন আমি যে কালার কোড দিলাম সে কালার কোডে আমাদের আসে কিনা, এটা কিন্তু কালার চেঞ্জ হয় না, কারণ এই কোডের পূর্বে একটি হ্যাশ চিহ্ন দিতে হবে, হ্যাশ। প্রত্যেকটা আর কি কালার কোডের পূর্বে একটা হ্যাশ চিহ্ন থাকতে হবে। এখন যদি আমি রিলোড দিই, দেখেন সে আর কি নীলও না সাদাও না, মাঝামাঝি। আমি এখান থেকে ঠিক যে জিনিসটা সিলেক্ট করছিলাম, যে কালারটা হুবহু ওই কালারটাই চলে আসছে। তো এটা সুন্দর করার জন্য আপনি এখানে একটা ইন্টার দিতে পারেন, আর এখানে একটা ইন্টার দিয়ে এটা পিছনে দিয়ে দিতে পারেন। এখন আমরা এখানে সিএসএস লিখব। এরকমের আপনি বিভিন্ন ধরনের কালার পাবেন। যেমন এখন যদি আমরা এই ওয়েবসাইটে কালার নিতে চাই, সেক্ষেত্রে আমরা কীভাবে নিয়ে দেবো? এই কালার ধরার জন্য, কালারের উপর আর কি কালার কোড পাওয়ার জন্য বিভিন্ন সফটওয়্যার আছে, ছোট ছোট সফটওয়্যার আছে। তো আমরা যে কালার যে কোডটা যে সফটওয়্যারটা ব্যবহার করতে পারি, কালার পিকার নামে একটা সফটওয়্যার আছে, কালার পিকার না, পিক্সি নামে একটা সফটওয়্যার আছে, আমি যেটা ব্যবহার করি। পিক্সি স্পেলিংটা আমি একটু দেখে আসি। আশা করি কুইক সার্চ এটা আপনি, এভরিথিং সার্চ এটা আপনি অলরেডি ব্যবহার করতেছেন। যেমন ওই সফটওয়্যার কোথায় আছে এখন আমার মনে নেই, এখন যদি আমি কয়েকটা সংখ্যা লিখি চলে আসছে, এই যে সফটওয়্যার নাম চলে আসছে। আমি যদি এরকম আর কি সফটওয়্যারটা আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যেমন এখানে যদি আমি PIXIE এটা যদি লিখে সার্চ দিই, তাহলে সফটওয়্যারটার বিভিন্ন লিঙ্ক পাবেন। সরি, ডাউনলোড, বিভিন্ন ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে যাই আমরা দেখি কোনটা দিয়ে ডাউনলোড করার সুবিধা হবে। এই যে মাত্র 11 KB, চাইলে এটা ডাউনলোড করে নিতে পারেন। লিঙ্কটা প্রয়োজন এটা আমি দিয়ে দিতেছি। ডাউনলোড করার পরে আর কি পোর্টেবল ভার্সন ডাউনলোড করতে পারেন। যে ডাউনলোড করার পরে এরকম আসবে। এখন আপনি যে কালারের উপর মাউস নিয়ে যাবেন, এটা যদি এখানে থাকে আপনি চাইলে এটা মিনিমাইজ করে রাখতে পারেন। যে কালারটা আপনার দরকার এই কালারটার উপর মাউস নিয়ে গেলাম, দেখেন এই কালারটা এখানে শো করতেছে। মানে এখন আর কোনটা দিয়ে কি হবে এখানে বলা আছে, Ctrl+Alt+C কপি HTML, Ctrl+Alt+X কালার, মিক্সার, আর Ctrl+C++ 4 কালার, 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 4
আল্ট প্লাস জেড কি ম্যাগনিফিয়ার, যাই হোক। তো এখানে যদি আমি দেই, এবার কন্ট্রোল আল্টার সি যদি আমরা প্রেস করি, সেক্ষেত্রে এই কালারটা আমরা পেয়ে যাব। কালারটা কপি হয়ে গেছে। এখন যদি আমি এখানে গিয়ে পেস্ট করি, এটা ডিলিট করে দিলাম, কন্ট্রোল বি প্রেস করে পেস্ট করলাম, আমাদের কালার কোডটা চলে আসছে এখানে। এখন যদি আমি এখানে রিলোড দিই, দেখেন ওই কালারটা পেয়ে গেছে। এরকম আপনি যে কোনো কালার যেখানে ইচ্ছা সেখানে, আপনি যেখানে ইচ্ছা আপনি এই ফেসবুকে এই কালারটা চান, মাউস নেন, দেখেন ওই কালারটা ওখানে আপনাদের সফটওয়্যারে এখানে শো করতেছে। এবার কন্ট্রোল আল্ট চেপে ধরে সিতে একটা চাপ দেন, এবারে কপি হয়ে যাবে। আপনি এখানে চাইলে এবারে পেস্ট করেন, দিলাম, চলে আসছে কালার। এরকম আপনি যে কোনো কালার এই সফটওয়্যার দিয়ে কপি করে দেবেন। এটা আমি মিনিমাইজ করে ফেলাই রাখলাম, এখানে আছে এই কাজ চলতে থাকবে। আমি যদি এখন এই কালারটা নেই, লাল, আমরা যে রেড ব্যবহার করছি, রেডেরও একটা আর কি প্রত্যেকটা রেড গ্রিন ব্লু যে কালারে হোক প্রত্যেক কোডে কালারের কোড আছে। আমি যদি লালটা ব্যবহার করতে চাই, এটা ডিলিট করে পেস্ট করলাম, সেভ দিলাম, রিলোড দিই, দেখেন লাল চলে আসছে। এরকম যে কোনো কালারই এটা এরকম ব্যবহার করতে পারেন, বা ফটোশপ থেকে আপনি চাইলে এরকম কালার নিতে পারেন। কালার কোড এখানে পাবেন, অনলি ওয়েব কালার। এরকম আরও একটা ওয়েবসাইট আছে, যে সকল মানে এমন কালার ব্যবহার করবেন না, আবার যে কালারে মনে করেন মানুষের চোখ ধরে যায় ওয়েবসাইটে গেলেই, একদম টকটক লাল দিয়ে রাখলেন, বা টকটকে সবুজ দিয়ে রাখলেন, বা টকটকে হলুদ দিয়ে রাখলেন, ব্লু দিয়ে রাখলেন। তো এরকমের ইউআই কি জন্য ইউআই একটা কি ওয়েবসাইট আছে, ইউআই কালার, সেই ওয়েবসাইটে বিভিন্ন ধরনের কালার কোড, কালার কি যে কালারগুলো সচরাচর ফ্ল্যাট ইউআই কালার্স, এই ওয়েবসাইটটা গেলে যে সকল কালার্স স্ট্যান্ডার্ড মানের ওয়েবসাইট ব্যবহার করার উপযুক্ত, সেই সকল কালার আপনি চাইলে এখান থেকে ব্যবহার করতে পারবেন। এই দেখেন কালারগুলো দেখতে সুন্দর, কিন্তু ব্যবহার করলে আপনার চোখ ধরবে আর কি, একদম চোখ ঝলকায় যাবে না, এরকম অবস্থা। এখানে বিভিন্ন ফরম্যাটে আপনি কালার নিতে পারবেন। হেক্স কোড মানে হ্যাশ দিয়ে ছয়টা সংখ্যা থাকবে। RGB কালার কোড আছে, বিভিন্ন ধরনের কালার কোড আছে। আপনি হেক্স কোড এটা কপি করে আপনি যে কালারটা মনে করেন এই কালারটা আপনি চাইতেছেন, এটার উপর ক্লিক করেন, কপি হয়ে যাবে। ওয়েল ডান, কপি হয়ে গেছে। আমি যদি এখন এখানে পেস্ট করি, যে আমাদের হ্যাশ চলে আসছে কোডের সাথে, অটোমেটিক হ্যাশ দিয়ে দিছে। তো আমরা আমাদের পূর্বের হ্যাশটা কেটে দিই, আর হ্যাশ একসাথে দুইটা না থাকে সেদিকে খেয়াল রাখবেন। দেখেন কালার চলে আসছে। এরকম বিভিন্ন কালার আপনি চয়েস করতে পারবেন। আর এই যে RGB কালার দ্বারা কি বোঝাইতেছে, RGB কালার মানে তিনটা সংখ্যার হলো, আর মানে রেড। আমরা যদি এখানে ব্যাকগ্রাউন্ড কালার দেই, ব্যাকগ্রাউন্ডে এখানে যদি RGB দেই, RGB দেওয়ার পরে একটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। R মানে রেড, G মানে গ্রিন, B মানে ব্লু। RGB মানে রেড গ্রিন ব্লু কালার। এখানে তিনটা সংখ্যা, তিনটা কোড ব্যবহার করতে হয়। যেমন মনে করেন 100, 150, 80 দিলাম, এরকমের কমা কমা দিয়ে তিনটা কোড ব্যবহার করতে পারো। তবে অবশ্যই ম্যাক্সিমাম 255, মানে 0 থেকে 255-এর উপরে আপনি ব্যবহার করতে পারবেন না। যেমন এখানে যদি আপনি দেন 256, এটা হচ্ছে রং, 255 এটা রাইট, 250 এটাও রাইট। এরকম আপনি যা আর কি 0 থেকে 255-এর ভিতরে ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি এখানে রিলোড দেই ব্যাকগ্রাউন্ডটা, দেখেন এখানে 100 মানে কি বোঝাইছে, 100 মানে বোঝানো হয়েছে যে রেড কালারটার 255 ভাগের 100 ভাগ শো করবে, গ্রিন কালারটার 250 ভাগের 255 ভাগের 250 ভাগ শো করবে, আর বি মানে 255 ভাগের 80 ভাগ শো করবে। মানে তিনটা কালার মিক্স করে একটা কালার শো করতেছে এখানে। তো এখানে আমাদের যদি যেহেতু আর কি গ্রিন কালারটার 255 মানে এটা একটু বেশি নেওয়া হয়েছে, যার কারণে
গ্রিনটা একটু বেশি দেখা যাইতেছে। আমি যদি এখানে 200 দিয়ে এখানে যদি আমি 150 দিই, মানে লালটা একটু বাড়াই দিলাম আর গ্রিনটা পূর্বে থেকে একটু কমাই দিলাম, লাল গ্রিন মিলে এরকম হয়েছে। এখানে যদি আমি একটু ব্লুটা একটু বাড়াই দিই, মানে 150 দিয়ে দিলাম, ব্লুটাও সব মিক্স হয়ে এরকম হইতেছে। আর এখন যদি আমি এখানে কমাই দিই, মনে করেন এখানে 100 দিলাম, 110, এখানে 110 আর এখানে দিলাম আমি 200, তাহলে এখানে লালটা একটু বেশি নেওয়া হয়েছে, এখানে একটু লালটা একটু বেশি দেখাবে। এরকম আপনি 3টা কালার মিক্স করে বিভিন্ন কালার আর কি অন্য একটা কালার তৈরি করতে পারবেন। এটা শুধু যে কোডের বেলা এরকম না, এই জিনিসটা আপনি ফিজিক্যালি যখন আপনার ঘর বাড়ির ক্ষেত্রে যদি এরকম হিসাব করে নেন, এখানে পার্সেন্টেজ মনে করেন না যে 200 আর কি 10% বা 20% বা 80% নেওয়া হয়েছে, এরকম না। 250 ভাগের 200 আর 255 ভাগের 200 ভাগ নেওয়া হয়েছে এখানে। তো এরকমের আরও একটা আছে, RGBA নামে একটা আছে, এ দিয়া আলফা বোঝানো হয় যে কতটুকু হালকা হবে কালারটা। তাহলে 4টা সংখ্যার জন্য এখানে আবার 4টা দিতে হবে। এখানে শেষেরটা হইলো এতে আলফা কতটুকু হালকা আর কি কতটুকু শো করবে বা কতটুকু অস্পষ্ট থাকবে। এখানে ব্যবহার করতে পারেন আপনি 0 থেকে 1, সর্বোচ্চ হচ্ছে 1 দিলে একদম পুরোটা শো করবে, এখানে 0 দিলে শো করবে না। আর এখানে 0.9 দিলাম, সরি 0.9, হালকা আর কি পুরো 1-এর কাছাকাছি, তো এই জন্য আর কি একদম মোটামুটি দেখে। এখানে আমি যদি 5 দিই সেক্ষেত্রে দেখবেন হালকা ধূসরভাবে দেখাইতেছে, একটু হালকা দেখাইতেছে। এরকম আপনি আপনার প্রয়োজন মতো দিতে পারবেন। এরকমের অনেক কাজ আছে, যেমন কালার, ব্যাকগ্রাউন্ড দিলাম, দিলাম। নেক্সট ক্লাসে 1 ঘন্টা 22 মিনিট হয়ে গেছে, টিউটোরিয়াল আর বড় করলাম না তাহলে আজকেও। আর আগামী ক্লাসে আবার ইনশাল্লাহ সিএসএস নিয়ে সম্পূর্ণ সিএসএস নিয়ে দেখানো হবে। এরপরে আমরা 2-1 ক্লাসের ভিতরে ফুল টেমপ্লেটের কাজ শুরু করব। আর বাড়ির যে কাজ আপনাকে দেওয়া হবে, বাড়ির কাজ হলো বিগত দিনে যে কাজগুলো দেখানো হয়েছে, যেমন আপনার টেবিল, ফর্ম, এবারে যে সকল ট্যাগ দেখানো হয়েছে ওই সকল ট্যাগের আপনার সকল ট্যাগ ব্যবহার করে একটা টেমপ্লেট বানাবেন। কোনো ডিজাইন লাগবে না, আপনি কালার টালার প্রয়োজনে চেঞ্জ করতে পারেন, কালার, ব্যাকগ্রাউন্ড, বিভিন্ন এই যে কালারগুলো দেখানো হয়েছে এই রকমের বিভিন্ন কালার আপনি ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। যে মনে করেন আপনার টেমপ্লেটের ভিতরে এই অনুযায়ী আপনি একটা কালার দিলেন, ব্যাকগ্রাউন্ড দিলেন একটা, এরকমের। কিন্তু ডিজাইন সুন্দর হওয়ার দরকার নেই, কিন্তু বিগত দিনে যে সকল ট্যাগ দেখানো হয়েছে সকল ট্যাগ নিয়ে একটা টেমপ্লেট বানাবেন। সেই টেমপ্লেটটা আশা করি কালকে কি পরশুর ভিতরে আপনি দেবেন। আজকে তারিখ হলো 17, 18, 19 তারিখের ভিতরে আমার কাছে কাজটা সাবমিট করবেন। 20 তারিখে আমি আবার টিউটোরিয়াল বানাবো বা আপনাকে লাইভ নিয়ে কাজ করাবো। তো বাড়ির কাজ আরও একটা গত ক্লাস যেটা দেওয়া হয়েছিল যে আপনার প্রত্যেকটা ক্লাসের ট্যাগলাইনগুলো লেখার জন্য, যে কোন ক্লাসে কী কী শেখানো হইতেছে বা হয়েছে, এগুলো একটা লিস্ট আকারে প্রত্যেকটা ক্লাস বাই ক্লাস আমাকে জমা দেওয়ার জন্য, কিন্তু ওটা এখনও পাইনি। আশা করি আর কি এই ক্লাস থেকে আর মিস হবে না, ওগুলো দিবেন। তো ঠিক আছে, আর কোনো প্রশ্ন থাকলে খাতা কলম তো আগেই রাখতে বলছিলাম, যে খাতা কলম নিয়ে আর কি টিউটোরিয়াল দেখবেন, প্রশ্ন আসার সাথে সাথে লিখে ফেলবেন। এরপরে যদি আপনি টিউটোরিয়াল দেখতে গিয়ে দেখেন যে আর কি প্রশ্নটা উত্তরটা আপনি ওখানে পেয়ে গেছেন, তাহলে ভালো, প্রশ্নটা কেটে দেন, কিন্তু লিখবেন অবশ্যই। আর যদি দেখেন যে না এটার পাননি, তাহলে প্রশ্নটা আমাকে জিজ্ঞেস করবেন। প্রশ্ন করতে কোনো লজ্জাবোধ করবে না, তাহলে নিজের শেখার দুর্বলতা থেকে যাবে। তারপর আমি চেষ্টা করি যে টিউটোরিয়াল করার সময় যাতে আপনার কোনো প্রশ্ন না আসে এরকম টিউটোরিয়াল করার জন্য। তারপরও সব কিছু তার হুট করে মনে থাকে না, তাই প্রশ্ন করা জরুরি আপনার। আর কিছু সমস্যা সমাধান বলে দেই, যে সকল ভুল প্রথম থেকে আপনি করতে পারেন, বিশেষ করে এইসব সিএসএস এর জন্য।
একটা ভুল করতে পারেন এখানে স্টাইল শিট, এই স্টাইল শিটটা বানানো ভুল করতে পারেন। দেখেন আপনি যদি স্টাইল শিটটা আমি যদি এখানে না লিখি সেক্ষেত্রে আমাদের সিএসএস কিন্তু কাজ করবে না, যে কালার টালার ছিল কোনো কালারই কাজ করবে নাই, আমাদের সিএসএস কাজ করে নাই, কারণ আমরা স্টাইল শিটটা দেইনি, রিলেশনটা দেইনি। আমি এটা কেটে দেই, একটাই রাখি। এখানে যদি আমি এসইটি দেই, স্পেলিং ঠিক নেই, সেক্ষেত্রেও কাজ করবে না। আমাদের এখানে স্পেলিংটা দেখতে হবে, স্পেলিংটা STYLE স্টাইল শিট, স্পেলিংটা অবশ্যই দেখতে হবে। স্পেলিংটা ভুল থাকলে কিন্তু আপনি দেখবেন যে কাজ করে না। আপনি তো মনে করবেন যে আমি লিখছি কাজ করে না কেন। আপনি একটা কথা মাথায় রাখবেন যে আপনি লিখতেছেন কাজ করতেছে না এমন না, আপনি ভুল করছেন তাই কাজ করতেছে না। এমন মনে করেন যে আপনি লিখছেন ঠিকই কিন্তু কাজ করে না, এরকম না। আপনি ভুল করছেন তাই কাজ করে না, তাই আপনার ভুলটা খোঁজার চেষ্টা করবেন। আর দ্বিতীয় একটা ভুল করতে পারেন এখানে কলিংয়ের ক্ষেত্রে, কিনা আপনার সিএসএস এর নাম দিয়েছেন একটা, আপনি এখানে দিয়েছেন আর একটা, বা সিএসএস এর ফাইলের নামের সাথে আপনার এখানে স্পেলিং মিলতেছে না, বা আপনি নামের ভিতরে স্পেস ব্যবহার করছেন, বা সিএসএস দিয়েছেন বা ডট দেন নাই। এই সকল ভুলগুলো হয় সাধারণত প্রথম স্টার্টিংয়ে। সিএসএস দেখে কাজ করে না, সিএসএস পায় না, বা এই লোকেশন ঠিক নেই। আপনি এই স্টাইল ডট সিএসএস দিয়েছেন, এর দ্বারা বুঝেছে যে ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইলটা যেখানে আছে সেখানেই এই সিএসএস ফাইলটা আছে, কিন্তু আপনি দেখা যায় কিনা সিএসএসটা দিয়েছেন, সিএসএসটা আছে আপনার আর একটা ফোল্ডারে, তো সেক্ষেত্রে সে ফোল্ডার নামটা এখান দিয়ে অবলিক দিয়ে দিতে হবে। এগুলো মাথায় রাখবেন। আর আরেকটা ভুল হইতে পারে যে হঠাৎ আপনি ভুলেছে কাটতে গেছেন, কাটতে যায় কিনা কোটেশন কেটে ফেলেছেন একটা। এই ধরনের ভুল প্রথম শুরুর দিক থেকে বেশি হয়, যার কারণে দিক থেকে একটু সচেতন থাকবেন। আর অবশ্যই টেমপ্লেটটা তৈরি করবেন, যে সকল ট্যাগ দেখানো হয়েছে ওই সকল ট্যাগ ব্যবহার করে আপনি একটা টেমপ্লেট তৈরি করবেন আর কি। সেই টেমপ্লেটের ভিতরে সকল ট্যাগের ব্যবহার থাকবে, এটা কোনো টেমপ্লেট তৈরি করবেন। তো আজকে ক্লাস এই পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।